করতেছে না, এই প্যারাসাইট অনেকেই ফেল করে। সহজ কিন্তু তারপর ফেল করে এই প্যারাসাইটোলজি। যা বলে এটাকে হেলাফেলা করিও না, সবাইকে বলে দাও সবাই যেন রীতিমতো ক্লাসে যেন থাকে এবং লেখাপড়া করে যেন। প্যারাসাইট শেষ করতে বেশি বেশি লাগবে না আমার, ঠিক আছে? তাহলে প্যারাসাইটোলজি কাকে বলবো? দি সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য প্যারাসাইট, তাই তো? এলো প্যারাসাইটোলজি। তাহলে প্যারাসাইট কাকে বলবো? প্যারাসাইটের বাংলা কি? বাংলা মানে কি পরগাছা নাকি? বাংলা কি বলবো প্যারাসাইটের? পরজীবী, পরজীবী তাই তো, পরজীবী বা আমরা ওই পরগাছা ওটাই বলি পরজীবী। তার মানে অন্যের উপরে সে নির্ভরশীল, সে অন্যের কাছে আশ্রয় নেবে, তার কাছে আবার খাবারও নেবে এবং তার ক্ষতিও করবে, ঠিক আছে? এটা হলো প্যারাসাইট। আর হোস্ট কাকে বলবো? যে তোমার আশ্রয় দিবে, আশ্রয় দাতা, সে হলো হোস্ট। এই তোমাদের মেহমান আসলো, তাই তো, তোমার বাড়িতে, তাহলে তুমি হোস্ট, আর মেহমান আসলো গেস্ট, তাই তো? গেস্ট কি আমরা বলবো প্যারাসাইট। এবং গেস্ট তো ক্ষতি করে না, গেস্ট খালি তোমার নিউট্রিশন নেই, কিন্তু প্যারাসাইট আবার কি নিউট্রিশন নিয়ে গেস্টও ক্ষতি করে। তোমার যে আসলো হয়তো একটু এনজয়, একটু ভালো দেখেও আছে, একটু এনজয়মেন্ট হলো পাশাপাশি, কিন্তু আবার ক্ষতি করলো কি, তোমার টাকাটাও ক্ষতি করলো, টাকা একটু লস্ট করলো, তাই তো? কিন্তু ওটা দুই দিকেই ভালো, তো এই ক্ষতি উপকার করবে, অপকার করবে। কিন্তু প্যারাসাইট হলো কি তোমার খাবার তো ওই আশ্রয় তো নেবেই, খাবারও নেবে, আবার ক্ষতিও করবে, এটাই প্যারাসাইট। তাহলে এটা আমরা এখন ডিফাইন করি, এ লিভিং অর্গানিজম which receives nourishment and shelter from another organism where it lives. এটা হলো লিভিং অর্গানিজম, তাই তো? এটা করবে কি, অন্য একটা অর্গানিজমের বডিতে বাস করবে, সেখানে খাবার নেবে, আশ্রয় নেবে, এবং শেল্টার মানে কি আশ্রয় নেবে, এবং নারিশমেন্ট নিউট্রিশন নেবে, এটাকে হলো প্যারাসাইট। হোস্ট কাকে বলো? অ্যান অর্গানিজম হুইচ হারবার দ্য প্যারাসাইট। তাহলে যে আশ্রয় দিচ্ছে তাকে বলো হোস্ট। যেমন তোমার এই গাছে দেখছো, এই গাছে পরজীবী গাছ, তোমরা তো ইয়েতে পড়ছো, 7, 8, 9, 10 পড়ছো, সেখানে কিন্তু তোমার ইয়ে দেওয়া ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে গাছে কি হয়, ওই লতাগুল্ম আছে না, দেখবা কিছু লতাগুল্ম আছে, তারা হলো তোমার পরজীবী, তাই তো? এবং তারা দেখো ওখানে আশ্রয় নিচ্ছে এবং ওখান থেকে খাবার নিচ্ছে, তাই তো? ওই ওর সঙ্গে তুলনা করি, এই হলো তোমার ডেফিনেশন। এখন এই প্যারাসাইট এবং হোস্ট এর মধ্যে রিলেশন, সম্পর্ক কয়েক ধরনের আছে, সেটাকে আমরা বলবো তিনটা হেডে ভাগবো। একটা সিম্বায়োসিস, 2 নম্বর কমেন্সালিজম, এবং 3 নম্বর হলো প্যারাসাইটিজম। সিম্বায়োসিস, সিম্বায়োসিস হলো কি, যেখানে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের মধ্যে বাস করবে, কিন্তু তার কোনো ক্ষতি করবে না, এবং ওই যে এবং সিম্বায়োসিস মানে মিথ দেবে, তাই তো? এখানে দুইজনের একজন আরেকজন দ্বারা উপকৃত হবে, বুঝছো? একজন হোস্ট এবং প্যারাসাইট যে বাস করবে, যে আশ্রয়দাতা সে, এবং যার যে বাস করতেছে, দুইজনই একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, কেউ কারো ক্ষতি করবে না। যেমন হলো কি, ডিফাইন করি, an association in which both are so dependent upon each other that one cannot live without the help of other. যেমন হলো জো ক্লোরেলা and ক্লোরহাইড্রিয়া ডেফিনিশন। হ্যাঁ, সিম্বায়োসিস অর্গানে খুব কম থাকে, তারপরও যায় না, তার সিম্বায়োসিস, তার দুইজন একজনের উপরে আরেকজন ডিপেন্ডেন্ট হলো। এবং এখানে কি, নান অফ দ্য পার্টনার সাফার ফ্রম এনি হার্ম ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। কেউ ক্ষতিগ্রস্ত হবে না, দুজন দুজনকে উপকার করবে। তোমরা ওই যে অ্যানিমেল কিংডম দেখছো কিনা,
ওখানে কিছু বড় বড় মাছ আছে দেখবা, যে দেখে থাকো, এবং সেখানে করবে কি, কিছু ছোট মাছ তারা করবে কি, ওই তোমার ওই বড় মাছের ওখানে গিয়ে, ওখানে বড় মাছের কিছু কিছু খাবার থাকে, যেমন পোকামাকড় থাকে, ওগুলো খেয়ে ফেলে। হুম, এগুলো হলো তোমার সিম্বায়োসিস। দুইজন আসুক, এখানে দুজন আসুক। তারপরে হলো তোমার কমেন্সালিজম। কমেন্সালিজম কি? কমেন্সাল সেখানে আসছে, এখানে an association in which the parasite only deriving benefit without causing injury to its host. এখানে আশ্রয় নেবে, কিন্তু হোস্টের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, হোস্টের কোনো ক্ষতি করবে না, আশ্রয় নেবে এবং শুধু বেনিফিট নেবে কিন্তু ক্ষতি করবে না। এই হলো তোমার কমেন্সালিজম। যেমন হলো ম্যান এবং ইন্টারমাল জিঞ্জিভালিস। ম্যান এন্ড ইন্টারমাল জিঞ্জিভালিস, যেমন এই ইন্টারমাল জিঞ্জিভালিস থাকে কোথায়? গামে থাকে। ঠিক আছে, এরা কিন্তু কোনো ডিজিজ করে না, এই জন্য এইটাকে এক্সাম্পল। তাহলে an association in which the parasite only deriving benefit without causing injury to its host, example ban and internal gingivitis. হ্যাঁ, আসে। হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো। জি স্যার। তাহলে আমি শুরু করি। জি স্যার। আর প্যারাসাইটিজম কি? অলরেডি প্যারাসাইটের আমরা ডেফিনিশন জানছি, এখন ওই যে প্যারাসাইট থেকে প্যারাসাইটিজম একই জিনিসই। এটা দেখো, an association in which the parasite derive benefit and the host gets nothing in return, but always suffer from some injury, যেমন ম্যান অ্যান্ড অ্যাসকেরিস নাম্বার। যেমন এক্সাম্পল যেটা দেই, অ্যাসকেরিস ডুমরিকট হলো তোমার হলো এই রাউন্ড ওয়ার্ম, এটা আরেকটা নাম হলো রাউন্ড ওয়ার্ম। এই কৃমিগুলো দেখছো না, কৃমি হেলমেন্টস, রাউন্ড ওয়ার্ম মোটামুটি বড় হয়, এটা কিন্তু আমাদের ইন্টেস্টাইনে থাকে। হুম, এবং ইন্টেস্টাইনে থাকলে ওরা কি করবে? আমাদের খাবারগুলো তারা খেয়ে নেয়, কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি ওটাই তারা খাচ্ছে, পাশাপাশি অনেক ক্ষতিও করে। ঠিক আছে, এটা হলো এক্সাম্পল। তাহলে এই জন্য বলা হচ্ছে অ্যান অ্যাসোসিয়েশন ইন হুইচ দ্য প্যারাসাইট ডেরিভস বেনিফিট, উপকার নিচ্ছে, পাশাপাশি কি হোস্ট তার কাছ থেকে কিছুই পাচ্ছে না, অ্যান্ড দ্য হোস্ট গেটস নাথিং ইন রিটার্ন, উপরন্ত বাট অলওয়েজ সাফার সাম ইনজুরি। তাহলে প্যারাসাইট করতে হোস্ট থাকে, উপকার নিচ্ছে, বিনিময়ে কি সে কোনো হোস্ট করতে কি হচ্ছে, কোনো কিছুই তার কাছে রিটার্ন পাচ্ছে না, বরঞ্চ কিছু ইনজুরি হচ্ছে তার। যেমন তোমার আজকে আমাদের খাবার খাচ্ছে, তখন কি অ্যানিমিয়া হয়। ঠিক আছে, অ্যানিমিয়া হয় তখন, কিন্তু এই অ্যানিমিয়া হয়, আরো অনেক কিছুই হয়, তারপর অ্যালার্জি হয়। হুম, এগুলো হয়। তাহলে এটা হলো তোমার হলো ডেফিনিশন প্যারাসাইটিজম। এরপরে আমরা প্যারাসাইটকে ক্লাসিফাই করি। ক্লাসিফিকেশন আমরা দুইটা হেডলাইনে ভাগ করবো, একটা অ্যাকর্ডিং টু হ্যাবিটেট আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ দ্য বডির যে স্ট্রাকচার ওই অনুযায়ী। হ্যাবিটেট মানে হলো তোমার হলো থাকে কোথায়, থাকে কোথায় এবং কতক্ষণ থাকে, এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা ভাগ করবো। নাম্বার 1 হলো অ্যাক্টোপ্যারাসাইট, নাম্বার 2 হলো অ্যান্ডোপ্যারাসাইট, নাম্বার 3 হলো টেম্পোরারি প্যারাসাইট, 4 নম্বর পার্মানেন্ট প্যারাসাইট, 5 নম্বর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, 6 নম্বর অব্লিগেটরি প্যারাসাইট, 7 নম্বর হলো ওকেশনাল অর অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, 8 নম্বর হলো ওয়ান্ডারিং অর অ্যাবারেন্ট প্যারাসাইট। এগুলো আমরা এখন প্রতিটা জানি, ডিফাইন করি। অ্যাক্টোপ্যারাসাইট, অ্যাক্টো মানে কি? বাহির, আমাদের বডির শরীরের যে বাইরে থাকে তারা, যেমন স্কিন। যেমন ধরো লিভস আউটসাইড অন দ্য সার্ফেস অফ দ্য বডি অফ দ্য হোস্ট, তাহলে বডির সার্ফেস থাকতেছে। যেমন এই যে মাইট, লাউস, যেমন উকুন, উকুন থাকে কোথায়? মাথায় থাকে না উকুন, চুলে থাকে, তাই তো নাকি? হ্যালো, জি স্যার। উকুন চুলে থাকে,
তারপর তোমার স্ক্যাবিস, স্ক্যাবিস এই যে স্ক্যাবিস হলো মাইটের এক্সাম্পল, এই যে চুলকানি করে সার্কোপটিস স্ক্যাবিয়া, এটাও কিন্তু তোমার এই যে স্কিনে থাকে কিন্তু, আর সার্ফেসে থাকতেছে। এগুলো হলো অ্যাক্টোপ্যারাসাইট, ঠিক আছে? তাহলে ectoparasite lives outside on the surface, lives outside on the surface of the body of the host, তাহলে বডির সার্ফেসে থাকতেছে। আর এন্ডোপ্যারাসাইট মানে কি? এন্ডো মানে ভিতর, বডির ভিতরে থাকতেছে। সেটা ব্লাড হতে পারে, টিস্যু হতে পারে, বডি ক্যাভিটি হতে পারে, জিআই ট্র্যাক্ট হতে পারে, এবং যে কোনো অর্গান হতে পারে। যেমন হলো, তাহলে উদাহরণ দিই, লিভস ইনসাইড দ্য বডি অফ দ্য হোস্ট। তারপর ইনসাইড মানে বলতে পারি ইন দ্য ব্লাড, টিস্যু হতে পারে, বডি ক্যাভিটি হতে পারে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট হতে পারে মানে ইন্টেস্টাইন হতে পারে, এবং আদার অর্গান। এক্সাম্পল কি? ইনটেমা হিস্টোলাটিকা ইন লিভার অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। ইনটেমা হিস্টোলাটিকা তোমার করে হলো ডিসেন্ডি, এই তোমার এই সাদা আমাশয় যেটা করে না, সাদা আমাশয় এইটা করে, ঠিক আছে? ডিসেন্ট্রি করে। এটা থাকে কিন্তু তোমার হলো লার্জ ইন্টেস্টাইন। ম্যাক্সিমাম মেইনলি থাকে লার্জ ইন্টেস্টাইন, তখন তোমার এই যে ডায়রিয়া বা ডিসেন্ট্রি করতেছে। আবার এখান থেকেই তোমার অনেক সময় লিভারে চলে যায়, লিভারে চলে গিয়ে তখন করে হলো লিভার অ্যাবসেস, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার হলো এন্ডোপ্যারাসাইট। আরো প্যারাসাইট অনেকগুলো আছে। তারপরে হলো তোমার হলো টেম্পোরারি প্যারাসাইট। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। তারা বডি তোমার যে ভিজিটস ইটস হোস্ট ফর এ শর্ট পিরিয়ড। এই প্যারাসাইট গুলো হয় কি? আমাদের বডিতে প্রবেশ করবে, পার্মানেন্টলি থাকবে না, শর্ট টাইমের জন্য থাকবে। যেমন প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম কি করে? ম্যালেরিয়া করে। প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এগুলো অনেকগুলো আছে না, এগুলোকে ম্যালেরিয়া। আমাদের বডিতে কি সবসময় থাকে? থাকে না। ওরা কিন্তু থাকে হলো তোমার ইনসেক্টের মধ্যে থাকে, যেমন মশার মধ্যে থাকে, অ্যানোফিলিস মস্কিটো এর মধ্যে থাকে। কিন্তু আমাদের বডিতে থাকে, যখন মশা যখন কামড় দিল তখন বডিতে আমাদের ডিজিজ হলো ম্যালেরিয়া হলো। তারপর ডিজিজ ভালো হয়ে গেল, তখন ওরা কিন্তু আর থাকতে পারবে, বডি থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা এই জন্য বলা হচ্ছে টেম্পোরারি প্যারাসাইট। তাহলে হোস্টের মধ্যে তারা শর্ট পিরিয়ডে থাকতেছে। আর কিছু প্যারাসাইট আছে তোমার হলো পার্মানেন্ট প্যারাসাইট, মানে যে ওই হোস্টের মধ্যে থাকবে, এক লাইফ লং সে থাকবে, সে যতদিন সে বাঁচবে ততদিন সে থাকবে। তাহলে কি হলো? লিডস এ প্যারাসাইটিক লাইফ থ্রু আউট দ্য হোল পিরিয়ড অফ ইটস লাইফ। ওর লাইফ পিরিয়ড যে আছে সারা জীবন সে ওইখানে সে থাকতেছে। যেমন এক্সাম্পল হলো অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি। অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি আরেকটা নাম হলো হুকওয়ার্ম। তারপর অ্যাসকেরিস লুম্ব্রিকয়েড, এই কৃমির উদাহরণ দেই। এখন বললাম অ্যাসকেরিস লুম্ব্রিকয়েড, রাউন্ড ওয়ার্ম যেটা। ওরা কি করে? ইন্টেস্টাইনে থাকে না। তুমি ট্রিটমেন্ট যদি না করো তাহলে সে কিন্তু যাবজ্জীবন থাকবে, সে কিন্তু ওখান থেকে নড়বে না, সে ওখানে খাবে এবং ক্ষতি করবে, তাই তো? এই জন্য বলা হচ্ছে পার্মানেন্ট প্যারাসাইট। তারপর আরেকটা হলো ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। যেমন তোমার ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া পড়ছে, ফ্যাকাল্টেটিভ অর্গানিজম পড়ছে, ঠিক ওই রকমই। লিভস এ প্যারাসাইটিক লাইফ হোয়েন অপরচুনিটি অ্যারাইজেস। সবসময় তারা ডিউজ করবে না, যখন সুযোগ পাবে, যখন হোস্ট ডিফেন্স কমে যাবে তখন তারা ডিউজ করে। যেমন এখানথেমিয়া। এখানথেমিয়া এটা করে তোমার, এখানথেমিয়া এটা ক্লাসিফাই অনেক আছে, যেমন নেগলেরিয়া ফাউলেরি, এটা তোমার করে হলো মেনিনজাইটিস করে, ঠিক আছে? যখন কেউ হয়তো মনে করো ওই যে সুইমিং পুল বা বিভিন্ন জায়গায় জলে গেল, সাঁতার দিল, ওই সময় তারা অর্গানিজমটা বডির মধ্যে প্রবেশ করে এবং তোমার এই যে মেনিনজাইটিস করতে পারে। এখানথেমিয়া লিভস এ প্যারাসাইটিক লাইফ হোয়েন অপরচুনিটি অ্যারাইজেস। এটা হলো ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, একদম হলো এখানথেমিয়া। তারপর হলো অব্লিগেটরি প্যারাসাইট। অব্লিগেট তোমার অলরেডি তোমার মাইক্রোবায়োলজিতে কি ব্যাকটেরিয়ালজিতে পড়ছো, অব্লিগেটরি মানে কি? মাস্ট বি প্যারাসাইটিক লাইফ, ক্যানট এক্সিস্ট উইদাউট এ প্যারাসাইটিক লাইফ। যেমন প্লাজমোডিয়াম, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েড, এগুলো তোমার অবশ্যই প্যারাসাইট, সবসময় তারা প্যারাসাইট হিসেবে থাকে। তারপরে আরেকটা ওকেশনাল অর অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট অ্যাটাকস অ্যান আনইউজুয়াল হোস্ট। যেমন এক্সাম্পল ইন ম্যান হেরিডিটারি সিস্ট, অর্গানিজম নাম হলো এখাইনোকক্কাস গ্রানুলোসাস। এটা হয় কি? এই যে এখাইনোকক্কাস গ্রানুলোসাস, এটা মানুষের করে, এটা কিন্তু তোমার মেইনলি প্যারাসাইট অফ
ডগ, ডগে থাকে। ঠিক আছে? এবং ডগে থাকে, ডগের কোনো কিচ্ছু তোমার সমস্যা হয় না। কোনো ডিজিজ হয় না। কিন্তু ওই ডগ থেকেই আমরা ইনফেক্টেড হই। যেমন বাচ্চারা খেলাধুলা করতে যায় ডগের সঙ্গে। ঠিক আছে? ওই সময় কিন্তু ওই তোমার ওই যে খেলাধুলার সময় তোমার স্টুল দ্বারা ওই ডগে তোমার এই যে এই এখানোকার ডিমটা বডিতে যখন তোমার আ আসবে টাচ করলে এবং আমাদের বডিতে আসবে, এসে সে ডিজিজ করবে তোমার হাইড্রোটিক সিস্ট করবে। ঠিক আছে? এগুলো আমরা পরে জানবো। তো এইজন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। ম্যান কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা হোস্ট নয়। হোস্ট মেইনলি হলো তোমার ডগ। সেখান থেকে ম্যান অ্যাক্সিডেন্টালি ইনফেক্টেড হচ্ছে। যেমন যদি কুকুরের সঙ্গে খেলাধুলা না করো তাহলে তোমার হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? আরো হইতে পারে এ হলো অকেশনাল বা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। ৮ নম্বর হলো ওয়ান্ডারিং অর অ্যাবারেন্ট প্যারাসাইট। ওয়ান্ডারিং অর অ্যাবারেন্ট প্যারাসাইট। এটা হলো কি আমাদের বডির মধ্যে থাকে, যেখানে থাকার কথা সেখানে না থেকে সে করে কি ট্রাভেলিং শুরু করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সেটাকে বলবো ওয়ান্ডারিং। যেমন হ্যাপেন্স টু রিচ এ প্লেস হোয়ার ইট ক্যান নট লিভ। যেখানে থাকার কথা সেখানে না থাকে সে অন্য জায়গায় গেল। যেমন এক্সাম্পল ট্রাইসিনেলা স্পাইরালিস। ইন্টেস্টিনে থাকে। কিন্তু অনেক সময় ইন্টেস্টিন না থেকে অন্য জায়গায় তারা যাইতে পারে। এর তোমার হলো। তাহলে মনে রাখবা কি হবে? অনেকগুলো আসলো তো প্রায় 10টা 8টার মধ্যে আসলো। অ্যাক্টোপ্যারাসাইট যখন বলবো মানে বিপরীত টার্মটা বলবো তখন এন্ডোপ্যারাসাইট। অ্যাক্টোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট বিপরীত টার্ম হলো। তারপরে দেখো টেম্পোরারি প্যারাসাইট। এর অপোজিট টার্মটা কি? পার্মানেন্ট প্যারাসাইট। ঠিক আছে? তারপরে তোমার হলো ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। আর তার অপোজিটটা হলো অব্লিগেটরি প্যারাসাইট। অবশ্যই প্যারাসাইটিক লাইফ হিসেবে সে এক্সিস্ট করবে। আর ফ্যাকাল্টেটিভ যখন অপরচুনিটি আসতেছে। তাই তো? তারপর দেখো এটা হলো দেখো ওকেশনাল অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, আরেকটা হলো ওয়ান্ডারিং। বুঝছো তো? এ হলো তোমার হলো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ হ্যাবিটেট। এবারে আমরা ভাগ করব ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ দ্য বডি। বডির যে স্ট্রাকচার তা সেই অনুযায়ী ভাগ করব। ভাগ করব দুইটা ভাগে, একটা প্রোটোজোয়া এবং মেটাজোয়া। প্রোটোজোয়া দেখো কাকে বলবো? consist of a single cell-like unit which is morphologically and functionally complete. The protozoa consists of a single cell-like unit which is morphologically and functionally complete. ঠিক আছে? একটাই সেল থাকবে। একটাই সেল থাকবে কিন্তু সিঙ্গেল সেল থাকবে কিন্তু ওই একটা সেল দ্বারা সে সবকিছু কাজই সে করবে। এই যে বলা হচ্ছে মরফোলজিক্যাল ফাংশনালি কমপ্লিট। যেমন মানুষের অনেক সেল থাকে না মানুষের এবং একটার ফাংশন তো ভিন্ন। সেল নিয়ে তোমার ডাইজেস্টিভ ট্রাক্ট থাকে, রেসপিরেটরি ট্রাক্ট থাকে, অনেক থাকে। যে প্রোটোজোয়া এখানে হলো কি যে তোমার হলো একটা সেল এবং ওই একটা সেলে সে সব ফাংশনে রেসপিরেটরি ফাংশন সব কিছু সে করতেছে। মেটাজোয়া কাকে বলবো? মেটাজোয়া হলো হেলমিনথি আরকি। এটা কনসিস্ট অফ মাল্টিপল সেলস। যেমন হেলমিনথ যেমন এই যে অ্যাসকেস লম্ব্রিকয়েড। এটা কি? বড়। তাতে অনেকগুলো সেল নিয়ে গঠিত সে। ঠিক আছে? এটা আরো পরে আমরা এই যে প্রোটোজোয়া মেটাজোয়া ডিফারেন্স আমরা করব। কিছুদিন পরে আবার বলবো এটা। একটা তো সিঙ্গেল সেল থাকতেছে, সিঙ্গেল এইজন্য সিঙ্গেল সেল বলবো না, সিঙ্গেল সেল লাইক ইউনিট বলবো। আর আরেকটা হলো মেটাজোয়া, এটা হলো মাল্টিপল সেল থাকবে। মেটাজোয়া হলো হেলমেন্টস। আর প্রোটোজোয়ার মধ্যে তোমার হলো ইয়েটা ওই যে ইন্টারভাসকুলারিকা এগুলো। পরে আমরা ক্লাসিফিকেশন আবার আসবো। তারপরে আমরা হোস্টের ক্লাসিফিকেশন করব। হোস্ট এটাকে ভাগ করবো ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এবং প্যারাটেনিক হোস্ট। তিনটা। ডেফিনিটিভ হোস্ট কি? এটা হলো an living organism which harbors the adult stage or sexual stage of the parasite. মানে তোমরা জানবা যে একটা প্যারাসাইটের অনেকগুলো স্টেজ থাকে। তোমার অ্যাডাল্ট স্টেজ থাকে, তারপর তোমার লার্ভা থাকে, তারপর তোমার হলো এগ থাকে। ঠিক আছে?
এবং প্যারাসাইট ম্যাক্সিমাম প্যারাসাইটের জন্য তোমার ২ টা হোস্ট লাগে। ম্যাক্সিমাম প্যারাসাইটের জন্য। একটাকে বলি ডেফিনিটিভ হোস্ট, আরেকটা বলি ইন্টারমিডিয়েট হোস্ট মেইনলি। এখন যে অর্গানিজমের মধ্যে ওই প্যারাসাইটটা তার অ্যাডাল্ট স্টেজ অতিবাহিত করে অথবা সেক্সুয়াল স্টেজ, ঠিক আছে? এটাকে হলো ডেফিনিটিভ হোস্ট। যেমন তোমার হলো অ্যাসকেরিস লুম্বিকয়েড, এটা কি করে? এখানে ইন্টেস্টাইন থাকতেছে এবং সেখানে সে ওই যে তার সেক্সুয়াল স্টেজটা ওখানে অ্যাডাল্ট হচ্ছে, তারপরে তোমার সেক্সুয়াল স্টেজ যাচ্ছে, সবকিছু ওখানে সে করতেছে। এটাই এক্সাম্পল কি? ইন দ্য মেজরিটি অফ হিউম্যান প্যারাসাইটিক ইনফেকশন ম্যান ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট। যেমন হলো অ্যাঙ্কেলোস্টোস ডিউডেনালি, অ্যাসকেরিস লুম্বিকয়েড, ডাইভাইলোবাথিয়াম লেটাম, ইনাসোলিয়াম ক্লিফাটা, লিশমেনিয়া এবং ফাইলেরিয়া। কি? A living organism which harbors the larval stage or asexual stage of the parasite. তাহলে যে হোস্টটা মধ্যে প্যারাসাইটটা কি কোন স্টেজ বার করবে? লার্ভাল ফর্মে থাকবে অথবা আরেকটা বলতে পারি অ্যাসেক্সুয়াল স্টেজ অফ দ্য প্যারাসাইট। যেমন হলো এক্সাম্পল হলো ম্যান ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট ইন কেস অফ ম্যালেরিয়া এবং হাইড্রেটিস সিস্ট। ম্যালেরিয়ার ক্ষেত্রে হলো ম্যান হলো ইন্টারমিডিয়েট হোস্ট। কেন ইন্টারমিডিয়েট হোস্ট আমরা পরে বলতেছি। আর হাইড্রেটিস সিস্ট অলরেডি বললাম। এবং তোমরা খেয়াল রাখবা যে ম্যালেরিয়া এবং হাইড্রেটিস সিস্ট এই দুটা ক্ষেত্রে শুধু ম্যান হলো ইন্টারমিডিয়েট হোস্ট, বাদ বাকি সব ক্ষেত্রে হলো ডেফিনিটিভ হোস্ট। তাহলে কমন সূত্র তোমরা এটা খেয়াল রাখো, তাহলে তোমরা খেয়াল থাকবে। না হলে তোমরা এটা কিন্তু আমরা কিন্তু পরীক্ষা ধরি। যেমন তোমার বলবো যে প্লাজমোডিয়াম, এটা তোমার মানুষ কি ধরনের হোস্ট? ডেফিনিটিভ হোস্ট না ইন্টারমিডিয়েট হোস্ট? তো এই কমন ফর্মুলা যদি তোমাদের খেয়াল থাকে তাহলে অবশ্যই তোমরা খেয়াল রাখতে পারবে। তাহলে ইন্টারমিডিয়েট হোস্টটা কি? এ লিভিং অর্গানিজম হুইচ হার্বার্স দ্য লার্ভাল স্টেজ। তাহলে যে হোস্টের মধ্যে লার্ভাল যে প্যারাসাইটের লার্ভাল স্টেজ থাকে অথবা অ্যাসেক্সুয়াল পিরিয়ডটা পার করে সেটাকে বলে ইন্টারমিডিয়েট। আর ডেফিনিটিভ পার করবো যে হোস্টের মধ্যে প্যারাসাইটের অ্যাডাল্ট স্টেজ অথবা সেক্সুয়াল স্টেজটা পার করে তাকে বলবো ডেফিনিটিভ হোস্ট, ঠিক আছে? আর প্যারাটোনিক হোস্ট কি? এটা আরেকটা নাম হলো ট্রান্সপোর্ট হোস্ট। ক্যারিয়ারটা বাদ দাও, এটা বলতে ক্যারিয়ার অথবা ট্রান্সপোর্ট হোস্ট বলতে পারো। এরা কি করে? শুধু ট্রান্সপোর্ট করবে। A host where the parasite remains viable without further development, যেমন হলো হাউস ফ্লাই ফর অ্যামিবিয়াসিস। যেমন ধরো তোমার ওই যে মাছি কি করে? মাছি হলো কি করে তোমার যেমন ওই যে পায়খানার মধ্যে বসলো, ঠিক আছে? পায়খানার মধ্যে বসলো, ওইখানে যদি তোমার ওই যে ডিসেন্ট্রি যে জীবাণু থাকে, যেমন তোমার ওই যে ইন্টারভাইস্ট্রাটিকে বললাম, ওরা কি করে? অ্যামিবিয়াসিস করে, বা কমনলি বলতে পারি অ্যামিবিক ডিসেন্ট্রি করে। তা ওই স্টুলের মধ্যে বসে তারপর আবার কি করবে? ওখান থেকে তোমরা মনে করো খাবার যদি ওপেন রাখো, খোলা রাখো, ওই খাবারের মধ্যে বসলো, ঠিক আছে? এই বসে তাহলে কি করলো? সে অলরেডি কিন্তু স্টুল থেকে তোমার খাবারের মধ্যে কনভার্ট করলো। এবং এই সময় কিন্তু ওই প্যারাসাইট ওই তোমার যে ওই ওর পায়ে ঢুকলো, ওখানে কোনো ডেভেলপমেন্ট হবে না। এটাকে বলা আছে প্যারাটোনিক হোস্ট, ঠিক আছে? যে হোস্ট where the parasite remains viable without further development, house type for amoebiasis, ঠিক আছে? তাহলে ডেফিনিটিভ হোস্ট বললাম যে যেখানে শুধু সেক্সুয়াল অ্যাডাল্ট স্টেজ ও সেক্সুয়াল স্টেজ পার করবে সেটা হলো ডেফিনিটিভ। আর ইন্টারমিডিয়েট হোস্ট হলো লার্ভাল স্টেজ অথবা অ্যাসেক্সুয়াল স্টেজটা পার করবে সেটাকে বলে ইন্টারমিডিয়েট। আর প্যারাটোনিক হোস্ট বলবো যেটা হলো ক্যারিয়ার হিসেবে কাজ করবে, সে ট্রান্সপোর্ট করবে, সে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় সে দিয়ে যাবে। যেমন তোমার হলো হাউস ফ্লাই করবে কি, মাছি করবে কি, স্টুল থেকে সে ইন্টারভাইস্ট্রাটিক জীবাণুটা সে নিয়ে যাবে, খাবারের মধ্যে নিয়ে যাবে। তখন ওই খাবার খাইলে আমার ডিসেন্ট হবে। এই হলো তোমার হলো হোস্ট। ভেক্টর কাকে বলো? ভেক্টর মানে কি? বাংলা হলো বাহন, তাই না? বাহক। এটাও তোমার ট্রান্সপোর্ট করবে। এটা কাকে বলবো? ডিপেন্ড করবো কি আর্থ্রোপড
or insect or other living carrier that transport a pathogenic organism from an infected to a non-infected host. যেমন তোমার হলো প্লাজমোডিয়াম, ধরো প্লাজমোডিয়াম, এটা তো করে তোমার ম্যালেরিয়া, তাই তো? তো এদের কি করবে কি তোমার হলো, এই যে এদের বাহক হলো তোমার হলো ফিমেল অ্যানোফিলিস মসকিটো। এই ফিমেল অ্যানোফিলিস মসকিটো এরা করবে কি, এরা করবে কি, ওই যে ইন্টারভ্যাসিলোটিকে কেড়ে হিসেবে থাকবে, ওর মধ্যে থাকবে। ওটা যখন তোমার একটা মানুষের কামড় দিল, ঠিক আছে, তখন কিন্তু ম্যালেরিয়া হবে। তাহলে ওই যে ভেক্টরটাকে তাহলে কাকে বলবো? ইন্টারভ্যাসিলোটিকে, তাই তো নাকি? সরি, এই যে তোমার ফিমেল অ্যানোফিলিস মসকিটো, এটা হলো ভেক্টর, তাই না? তাহলে an arthropod or insect or other living or carrier that transport a pathogenic organism from an infected to a non-infected host. অথবা আরো বলতে পারি, একজন ধরো ম্যালেরিয়া আছে, ফিমেল অ্যানোফিলিস মসকিটো ওই মানুষকে কামড় দিলে তার নিজের বডিতে ওই জীবাণুটা চলে গেল, গিয়ে ওইখানে আবারও কিছু ওই ডেভেলপমেন্ট হবে অর্গানিজমটা হয়ে ওই ফিমেল অ্যানোফিলিস মসকিটো আবার যখন অন্য একটা মানুষের কামড় দেবে, তখন তার কিন্তু বীজ হবে। তাহলে ওই ফিমেল অ্যানোফিলিস মসকিটো একে বলো ভেক্টর, বাহক, ঠিক আছে? আর কেরিয়ার কাকে বলবো? কেরিয়ার বলবো তাকে যার মধ্যে জীবাণু থাকবে, সে শুধু ক্যারি করবে এবং ট্রান্সপোর্ট করবে, কিন্তু তার কোনো ডিজিজ হবে না, কোনো সাইন সিমটম হবে না, ডিজিজ হবে না। তাহলে কি বলতে পারি? এ হোস্ট that harbors a specific pathogenic organism in the absence of discernible symptoms or signs of the disease and potentially capable of spreading the organism to others. ঠিক আছে? তাহলে যে হোস্টটা হারবার্স এ স্পেসিফিক প্যাথোজেনিক অর্গানিজম, সেটা কি তার মধ্যে সিমটম সাইন সিমটম থাকতে না, কিন্তু সে ডিজিজ ট্রান্সমিট করবে। পরে আমরা কেরিয়ারে জানবো এটা। এরপর আসো সোর্স অফ ইনফেকশন। সোর্স অফ ইনফেকশন অ্যান্ড পোর্টাল অফ এন্ট্রি। ওটাকে আরেকভাবে বলতে পারি মোড অফ ট্রান্সমিশন অফ প্যারাসাইটিক ইনফেকশন। এই প্যারাসাইটিক ইনফেকশন গুলো ট্রান্সমিশন কিভাবে হয়, ঠিক আছে? পরীক্ষায় এটা আরেকটা ভাবে বলতে পারি যে মোড অফ ট্রান্সমিশন বলতে তোমার প্যারাসাইটের সাইডে কিন্তু ইনফেক্টিভ স্টেজ থাকে। এটা পরে ইনফেক্টিভ স্টেজ হলো ম্যাচুর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এটাই তোমার ট্রান্সমিট করে কি হবে, এটা পরে আসতেছে। এটা রুটটা আমরা কয়েকটা ভাবে ভাগ করবো। একটা হলো অরোফিক্যাল রুট, বাই কন্টামিনেশন অফ ফুড অ্যান্ড থিংস। তারপর 2 নম্বর হলো বাই পেনিট্রেশন অফ দ্য স্কিন অর মিকাস গার্মেন্ট। 3 নম্বর হলো বাই বাইট অফ ভেক্টর অর ইনসেক্ট, বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট, ট্রান্সপ্লাসেন্টাল অথবা বলতে পারি ভার্টিক্যাল ট্রান্সমিশন, আর বলতে পারি বাই ব্লাড ট্রান্সমিশন, আর বলতে পারি অটো ইনফেকশন। এই 7টা হেডলাইনে ভাগ করবো। এখন 1 নম্বর কি? অরোফিক্যাল রুট। 1 নম্বর হলো অরোফিক্যাল রুট বা ওরাল রুট বা অরোফিক্যাল রুট বা ওরাল ফিকোরাল রুট, যেভাবে বলো না কেন। এটা কি হয়? বাই কন্টামিনেশন অফ ফুড অর ড্রিঙ্ক বা ওয়াটার। যেমন হলো তোমার কিছু অর্গানিজম ওটার সিস্ট খাইলে হয়, হ্যাঁ, আর কিছু অর্গানিজম এগ খাইলে হয়। যেমন হলো সিস্ট, যেমন এক্সাম হলো সিস্ট অফ ইন্টারভাইক্লাটিকা এন্ড এক্স এর এক্সাম হলো এক্স অফ অ্যাসপেক্টাম লিভার্স হুইচ কন্টামিনেট দ্য ফুড অর ড্রিঙ্ক। তাহলে এখানে কি হবে ভালো করে বলি।
যেমন ইন্টারমাইস্টুলারিকা এটা করে ব্যাসিলারি ডিসেন্ট্রি করে। সরি অ্যামিবিক ডিসেন্ট্রি করে। এখন এটা করবে কি তোমার ইনফেক্টিভ স্টেজ হলো সিস্ট। এটা হলো তোমার সিস্ট হলো তোমার ইনফেক্টিভ ফর্ম। এখন মনে করো আমাদের বাংলাদেশের নেচার কি? যেখানে সেখানে পায়খানা করে, তাই তো? একটা মনে করো বাইরে পায়খানা করলো, হ্যাঁ? পায়খানা করলো, সেখান থেকে পায়খানাটা হলো কি তোমার আ ওই পায়খানা মনে করো সবজি খেতে পায়খানা করলো, হ্যাঁ? তাহলে ওই সবজিটা আমরা যে খাই, তাহলে তোমার ইনফেকশন হবে, তাই তো? আবার ওটাই পানিতে তোমার ইয়ে হলো, পানিতে কন্টামিনেশন হলো। তাহলে ওই সবজি বা পানি ওটা খাইলে আমাদের কিন্তু হচ্ছে। তো সিস্টটা হলো নাম হলো মেসুর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এটা পরে আমরা আসতেছি। সিস্ট খাইলে হচ্ছে এক্সাম্পল হলো সিস্ট অফ ইন্টারমাইস্টুলারিকা। এগ খাইলে ডিম খাইলে হচ্ছে। ডিম খাইলে যেমন হলো অ্যাসকেস লম্বিকয়েড বা রাউন্ড ওয়ার্ম। এটা কি করে? অ্যাসকেস লম্বিকয়েড তোমার হলো ইন্টেস্টাইনে থাকে। এখন ধরো ওরা আমার মানুষ যখন ডিফিকেট যখন করতেছে তখন কি হচ্ছে? স্টুলের মাধ্যমে ইন্টারমাইস্টুলারিকার যে এগটা এটা পাস হচ্ছে। ধরো কেউ হয়তো মাটিতে যেকোনো জায়গায় পায়খানা করলো, ঠিক আছে? ওই বাংলাদেশের নিয়মিত এটা। বা ওখানে বাংলাদেশ না তোমার এই যে ডেভেলপিং কান্ট্রি এগুলো করে কি যেখানে সেখানে পায়খানা করে। তাদের স্যানিটারি ল্যাট্রিন নাই। তো মনে করো যেকোনো জায়গায় পায়খানা করলো, সেখানে করবে কি এই যে এগের সঙ্গে তোমার হলো স্টুলের সঙ্গে তোমার এগটা চলে গেল। রাউন্ড ওয়ানের এগটা চলে গেল। যে সেখানে তোমার ডেভেলপমেন্ট হবে কিন্তু। ডেভেলপমেন্ট হইলো এখন ওইটা যদি মনে করো ওই সবজি বা কোনো খাবার ওখানে আছে তাকে কন্টামিনেট করলো। ওটা যদি আমরা খাই তাহলে আমরা ইনফেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে? তাহলে সিস্ট অ্যান্ড এগস হুইচ কন্টামিনেট দ্য ফুড অর ড্রিংকস। তাহলে হলো তারপরে ২ নম্বর হলো বি নম্বর হলো ফ্লেশ অফ ইনহাবিট হোস্ট কন্টেইনিং ইনফেক্টিভ ফর্ম বা প্যারাসাইট। ফ্লেশ মানে মাংস। একটা ইন্টারমিডিয়েট হোস্টের মাংস খাচ্ছি যার মধ্যে ইনফেক্টিভ ফর্মটা আছে। যেমন হলো তোমার এই যে বিফ, অনেকে গরু খায়। গরু খাইলে কি হবে? গরুর মধ্যে যদি তোমার এই যে হেলমি কৃমিটা থাকে ওটাকে বলে টিনিয়া সেজাইনাটা। এটা হলো এক ধরনের ফিতা কৃমি। ঠিক আছে? ওটার ওই যে গরুর মধ্যে থাকে তোমার হলো লার্ভাল স্টেজ থাকে। ওটা ওই তোমার ওর লার্ভাল স্টেজটার নাম হলো সিস্টিক সার্কাস বোভাইস। ঠিক আছে? এই সিস্টিক সার্কাস বোভাইস মাংসের সঙ্গে ওই তোমার ইনটেক ফর্মটা খাইলাম। তাহলে তোমার আমরা তখন ফিতা কৃমিতে আক্রান্ত হবো। ঠিক আছে? ফিতা কৃমি কিন্তু অনেক বড়। ঠিক আছে? অনেক বড় হয় কিন্তু। তারপর containing the larval form of Taenia solium যেমন সিস্টিক সার্কাস সেলুলোজি। টিনিয়া সোলিয়াম এটাও একদম ফিতা কৃমি। ফিতা কৃমি কিন্তু বা টেপওয়ার্ম। ২ ধরনের টিনিয়া সোলিয়াম আরো অনেক ধরনের অনেক আছে এক্সাম্পল। টিনিয়া সোলিয়াম থাকে তো গরুর মধ্যে আর টিনিয়া সোলিয়াম থাকে আ পর্ক শূকরের মধ্যে। হুম? এখন কেউ শূকরের মাংস খায়, যারা শূকরের মাংস যারা খায় তাদের মধ্যে তোমার থাকে তোমার হলো এই যে ইনফেক্টিভ ফর্মটা হলো সিস্টিক সার্কাস সেলুলোজ এই ফর্মে থাকে। এটাই ওই মাংসের সঙ্গে যদি এটা আমরা খাই তাহলে সে ইনফেক্টেড হয়ে যাবে। আর গরু খাইলে হচ্ছে টিয়াসায়াটা। ওটার ইনফেক্ট ফর্মের নাম হলো সিস্টিক সার্কাস বোভাইস। তারপরে আরো আছে তোমার হলো ফিশ। ফিশ containing the pleocercoid larva of Diphyllobotham latam and মেটাকার্কিয়াল এটা বানানটা একটু ভুল আছে। মেটাসেরিয়াল হয়ে গেছে। মেটাকার্কিয়াল হবে। মেটাকার্কিয়াল ফর্মস অফ Pleuroarchis sinensis। যেমন তোমার ওই আমরা এই মাছ খাইলে হয়। মাছ খাইলে কি হচ্ছে মাছের মধ্যে যে তোমার হেলমিনথ থাকে ওটার নাম হলো ডাইভাইলোবাথ্রিয়াম ল্যাটাম। ওটার আরেকটা নাম হলো ফিশ মাছের মধ্যে থাকে এইজন্য নাম হলো ফিশ টেপওয়ার্ম। এটার ইনফেক্টিভ ফর্মটার নাম হলো প্লিওসার্কয়েড লার্ভা। প্লিওসার্কয়েড লার্ভা। তো মাংসের সঙ্গে যদি এই প্লিওসার্কয়েড লার্ভা যদি আমরা খাই তাহলে আমাদের এই ফিশ টেপওয়ার্ম দ্বারা আক্রান্ত হবো এবং সে ডিজিজ করে হলো combined megaloblastic করে due to deficiency of vitamin B12। ঠিক আছে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে।
তাহলে fish containing the pure circuit larva of Diphyllobatum latum, metacarpal forms of chlorocapsinosis. এছাড়া হতে পারে কি ক্রেপ আর ক্রেফিশ। ক্রেপ কি কাঁকড়া, তাই তো? এগুলো যদি খাই, এগুলোর মধ্যে থাকে তোমার হলো it containing metacarpal forms of Paragonimus oystermani. প্যারাগনিমাস ওয়েস্টারমানি। তোমরা কিন্তু বইটা আমরা কিন্তু ম্যাক্সিমাম এই যে ইয়েগুলো ফলো করবা। তোমার হলো এই যে প্যারাসাইটোলজি কোনটা বলছিলাম, কোন বইটা বলছিলাম তোমাদেরকে? চ্যাটার্জি স্যার, চ্যাটার্জি। হ্যাঁ, কেডি চ্যাটার্জি, ওইটা তোমার সবাই কিনবা, ওটা ফলো করবা। ওইখানে তোমার বেরিয়ে নেওয়া আছে। ক্রেব আর ক্রেফিশ, এটা যদি এর মধ্যে থাকে তোমার প্যারাগনিমাস ওয়েস্টারমানি, এটা যদি খাই তাহলে সে ইনফেক্ট হয়ে যাবে। তারপরে তোমার হলো ইন্টারমিডিয়েট হোস্ট হার্বারিং দ্য ইনফেক্টিভ ফর্ম মে বি টেকেন অ্যাজ এ হোল। যেমন সাইক্লোপস ইনফেক্টেড উইথ দ্য লার্ভাল ফর্ম অফ ড্রাগনক্লাস মেডেন্সিস আর ইনজেস্টেড উইথ ওয়াটার। এই সাইক্লোপস একটা প্যারাসাইট, ড্রাগনক্লাস মেডেন্সিস এটাও প্যারাসাইট। তো ড্রাগনক্লাস মেডেন্সিস এটা করবে ইনফেকশন করবে সাইক্লোপসকে, এবং সাইক্লোপস থাকে এটা থাকে তোমার পানিতে থাকে। তো অনেকে করে কি, অনেক জায়গায় এখনো আছে যে আমরা তো করি কি বাংলাদেশে এখন মোটামুটি সবাই টিউবওয়েল পানি খায়, তাই তো? কিন্তু যেমন ইন্ডিয়ার মধ্যেও এখনো অনেক জায়গা আছে যেখানে তোমার এখনো তোমার ওই যে টিউবওয়েল পানি তারা পায় না। তারা করে কি পুকুরের পানি খায়, ঠিক আছে? পুকুরের পানি খায়, নদীর পানি খায়, এগুলো খায় কিন্তু এখনো আছে কিন্তু। এবং কিছু জায়গা আছে যেখানে তো পানি উত্তোলন করতেই পারে না তারা, পানি খুব এত লেয়ার নিচে, তাহলে তোমার টিউবওয়েল বসানোই সম্ভব হয় না। এরকম অঞ্চল আছে, যেমন ইন্ডিয়ার মধ্যে এরকম আছে। রাজশাহী তো আছে এরকম, রাজশাহী অঞ্চলে কিন্তু কিছু জায়গা আছে যেমন চাঁপাইনবাবগঞ্জ, এই সমস্ত জায়গা কিন্তু আছে। ওই দিকটা তোমার আছে কিনা যায় না, ওইদিকে কিন্তু তোমার টিউবওয়েল দেওয়া পানি কিন্তু ওঠে না, কিন্তু ওখানে তোমার ডিপ টিউবওয়েল পানি ওরা খায়, কিন্তু ডিপ টিউবওয়েল বসায় সে পানি দেখাচ্ছে, কিন্তু পানি এত গভীরে পানি ওঠেই না। তো সেরকম ইন্ডিয়ার কিছু জায়গা আছে, সেগুলো করে কি সেখানে এই ড্রাগনক্লাস মেডেন্সিস করবে কি সাইক্লোপসকে ইনফেক্টেড করে। এখন ওই পানির সঙ্গে যদি আমরা এই যে খাই যদি, তাহলে সাইক্লোপস এবং ড্রাগনক্লাস মেডেন্সিস একসঙ্গে খেলাম, তাহলে তাহলে তখন তার সে ইনফেক্ট হবে। সাইক্লোপস হলো ইন্টারমিডিয়েট হোস্ট, তাই তো? তাহলে ইন্টারমিডিয়েট হোস্ট একই সঙ্গে ইনফেক্টিভ ফর্মটা আমরা খাইলাম, তাহলে আমার আক্রান্ত হবো। তারপরে আরেকটা কি হলো, অ্যাকোয়াটিক প্লান্টস containing infective form parasite eaten as food by man. জলজ প্রাণী, জলজ উদ্ভিদ যেগুলো আছে সেগুলো যদি আমরা খাই বা টাচ করি, সেখান থেকে আমরা ইনফেক্ট হতে পারি। যেমন এক্সাম্পল হলো মেটাকার্পিয়াল ফর্মস অফ ফেসিওলপসিস বুশকি এন্ড ফেসিওলা হেপাটিকা। যেমন ফেসিওলপসিস বুশকি, এটা যেমন কি হলো, এই যে আমরা কি করি, এই যে শাকসবজি খাই না, অনেকে জলজ শাকসবজি আছে না, সেইখানে তারা এই যে একটু থাকে, সেই শাকসবজি যদি আমরা খাই তাহলে আমরা ইনফেক্ট হতে পারি, যদি সিদ্ধ যদি না করা হয়, ঠিক আছে? আবার অনেক সময় দেখো এই যে গ্রামে যাদের বাড়ি তারা করে কি, সিঙ্গুর আছে না, সিঙ্গুর দেখছো? সিঙ্গুর খাই তো, সিঙ্গুরের যে কাভারিং, আউটার কাভারিং যেটা, এর মধ্যে অনেক সময় তোমার ফ্যাসিওলপসিস বুশকি থাকে, ফ্যাসিওলা হেপাটিকা থাকে। এখন তুমি মনে করো সিঙ্গুর যখন ওই বাইরের লেয়ারটা আবরণটা যখন খুলবা, হাত টাচ হয়ে গেল, তখন অর্গানিজমটা তোমার একবার তোমার পেনিট্রেট করে তোমার বডির মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? অথবা ওই ওই ইয়েটা খাচ্ছি, সিঙ্গুর খাচ্ছি, ওটা খাইলেও আমার হইতে পারে। যেমন আমরা গ্রামে আরেকটা বলে তোমার শাপলা ফুলের ফুলটা খাই না, শাপলা ফলটা খাই, এগুলো খাই, কিন্তু ওগুলো তুলতে গিয়েও অনেক ইনফেক্ট হতে পারে, ঠিক আছে? এগুলো আগে হয়তো, তবে এখন কিন্তু এগুলো কমে গেছে, এখন কিন্তু অনেক কমে গেছে, এখন নাই বললেই চলে। এখন অনেক আমরা ফেস করতে গিয়ে আমরা স্যাম্পলই পাই না এখন, অথচ 90 দশকে এগুলো কিন্তু অনেক পাওয়া যেত, ঠিক আছে? তাহলে এখন বললাম হলো অরোফিক্যাল রুটে। তারপরে এসে তোমার হলো বাই পেনিট্রেশন বাই স্কিন অর মিকাসাভারি।
তাহলে কিছু কিছু অর্গানিজম স্কিনের মাধ্যমে আসতেছে অর্থাৎ মিক্রোস্ট্রামার মাধ্যমে আসতেছে। যেমন হলো ফাইলেরিফর্ম লার্ভা অফ Ancylus neurali, Nicator americanus, and Strongyloids stratolaris, which abound in damp soil, may penetrate the unbroken skin of an individual walking over such places barefooted. যেমন তোমার হলো যেমন Ancylus neurali, ওটা আরেক নাম হলো হুকওয়ার্ম। হুকের মতো থাকে, আমাদের বডিতে ইন্টেস্টিন থাকে, ওই ওদের একটা হুকের মতো করে আমাদের ওই যে একটা যে তোমার মিউকাস মেমব্রেন থাকে ওখানে আটকায় থাকে, ঠিক আছে? এই জন্য নাম হলো হুকওয়ার্ম। এরা করবে কি, বডিতে থাকতেছে, যখন সেই আক্রান্ত ব্যক্তি যখন ডিফিকেট করতেছে তখন ওই স্টোরের মাধ্যমে তোমার যাচ্ছে কোনটা, এই তোমার অর্গানিজম যায়, পাশাপাশি তোমার এই সয়েলটা তোমার যে এগটা চলে গেল, ঠিক আছে? তাদের ইন্টেস্টাইন এগ লে ডাউন করতেছে, ডিম পাড়তেছে। এখন ডিমটা তোমার একটা তোমার স্টোরের সঙ্গে বাইরে আসলো। এখন তোমার যখন তোমার ওই যে মাটিতে গেল, মাটিতে গিয়ে হবে কি, ওখানে তোমার ডেভেলপমেন্ট হয়ে তোমার ওই হবে একটাকে হবে লার্ভা। ওই লার্ভাকে আমরা বলি ফাইলেরিফর্ম লার্ভা। এখন ওই যে পায়খানা যেখানে করলো ওইখানে তোমার এই লার্ভাটা তোমার অলরেডি হয়ে আছে, ও কিন্তু সুযোগের অপেক্ষা থাকবে। তো গ্রামে করে কি ম্যাক্সিমাম লোক কি খালি পায়ে হাঁটে, বেয়ার ফুটেড। খালি পায়ে মনে করো ওই পায়খানা উপরে হাঁটলো, তাহলে কি হবে, তখন তোমার এই ফাইলেরিফর্ম লার্ভা সে সুযোগের অপেক্ষা আছে, সে ক্যাচ করে তোমার এই স্ক্রিন মানে টাচ করে দিল এবং স্ক্রিন পেনেট্রেট করে তোমার বডিতে প্রবেশ করবে, ঠিক আছে? এইটা হলো এক্সাম্পল। তারপরে হলো তোমার হলো কার্কারিয়াল ফর্মস অফ সিস্টোসোমা হিমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, and Schistosoma japonicum is infected in water, may penetrate the skin or of a person coming in contact with surface. যেমন এই যে এই অর্গানিজম গুলো বললাম, এগুলো তোমার ওয়াটারে থাকে। তো অনেকেই করে কি, গোসল করে কোথায়, পুকুরে গোসল করে, তাই তো? এবং পুকুরে গোসল করতে ভালো লাগে, তাই না? টাউনের লোকজন পারে না, কিন্তু গ্রামে কিন্তু পুকুরে এখনো করে। এখন অবশ্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন মোটামুটি তোমার ওই যে ইয়েতেই করে, টিউবওয়েলে করে। তারপর অনেকেই করে তোমার টিউবওয়েলে, কি বলে পুকুরে। পুকুরের মধ্যে এই জীবাণুগুলো আছে, এই প্যারাসাইট গুলো আছে। এই প্যারাসাইটের ইনফেক্টিভ ফর্মটা তুমি যখন গোসল করতে তখন করবে কি, স্কিন পেনিট্রেট করে তোমার বডিতে প্রবেশ করবে, ঠিক আছে? এগুলো হলো তোমার সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি এবং সিস্টোসোমা জাপনিকাম। তারপর 3 নম্বর হেডলাইন আসলো বাইট ভেক্টর অর ইনসেক্ট। ইনসেক্ট বা মশা বা মাছি কামড় দিল, কামড় দিলে তোমার কিছু অর্গানিজম আমাদের বডিতে প্রবেশ করে। প্লাজমোডিয়াম এটা হলো ম্যালেরিয়া জীবাণু, ম্যালেরিয়া প্যারাসাইট। এটা বডিতে প্রবেশ করে বাইট অফ ফিমেল অ্যানোফিলিস মসকিটো। তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকিটো যদি ওর মধ্যে যদি এই জীবাণু প্লাজমোডিয়াম থাকে, সে যদি আমাদের বডিতে কামড় দেয়, তাহলে আমরা ম্যালেরিয়া আক্রান্ত হবো, তাই তো? তারপর ট্রিপানোসোমা অনেকে গ্লসিনার আরেকটা নাম হলো সিসিফ্লাইস গ্লসিনা। হ্যাঁ, এই সিসিফ্লাই এটা যদি এর মধ্যে জীবাণু থাকে ট্রিপানোসোমা 2 ধরনের, ট্রিপানোসোমা ব্রুসি, ট্রিপানোসোমা ক্রুজি। এগুলো যদি এই যে সিসিফ্লাই এর মধ্যে থাকে এবং এই সিসিফ্লাই যদি আমাদের কামড় দেয়, তাহলে আমরা আক্রান্ত হই। এটা সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না, এটা আফ্রিকার মধ্যে এটা পাওয়া যায়। এটা হলো সিসিফ্লাই। তারপর হলো লিশম্যানিয়া বাই ফ্লেবোটোমাস ব্যাকটেরিয়া সানফ্লাইস। যেমন লিশম্যানিয়া হলো কি, লিশম্যানিয়ার আরেক নাম হলো কালা জ্বর, কমনলি বলি আমরা কালা জ্বর। কালা জ্বর তোমরা অলরেডি তোমরা পড়েছো নাম, তাই তো? কমিউনিটি পড়েছো। কালা জ্বর তোমার কয়েকটি অর্গানিজম হলো লিশম্যানিয়া ডোনোভানি, আরো অনেক আছে, যেমন লিশম্যানিয়া ডোনোভানি করে। এখন এটা থাকে তোমার সানফ্লাই বাংলা হতে হলো বেলে মাছি, মশার মতোই কিন্তু বেলে মাছি। এই বেলে মাছি যদি আমাদেরকে কামড় দেয়, তাহলে আমরা হবো কালো জ্বর দ্বারা আক্রান্ত হবো, ঠিক আছে?
তারপর হলো উসের এরিয়া বাই কিউলিসিন মসকুইটো। তুমি অলরেডি দেখছো যে উসের এরিয়া হলো যে তোমার গোত্ররোগ বলবো নাকি? তোমার হলো এলিফ্যান্টিয়াসিস নামটা কমনলি জানো। ওটা বাংলা অর্থ হলো গোত্ররোগ। এলিফ্যান্টিয়াসিস বিশেষ করে রংপুর অঞ্চলে তোমার এগুলো বেশি পাওয়া যায়। হাত পা এমনভাবে ফুলে গেছে হাতির মতো হয়। হাতির পা দেখছো তো? ওই ধরনের হয়ে যায়। এরকম কেস কি তোমরা দেখছো? যারা রংপুর অঞ্চলে বাড়ি তারা আ মোটামুটি বুঝতে পারবা। এবং এই দিনাজপুর তোমার দেখো বিভিন্ন জায়গায় দেখবা যে পোস্টারিং করা আছে দেখিও। হেলথ থেকে পোস্টারিং করা আছে। দেখবা যে গোত্রকের পা দেখো যে পাটা লক্ষ্য করবা যে ফুলে গেছে ওই ধরনের ফিগার দেওয়া আছে। ঠিক আছে? এবং এই কিউলিসের মস্কিটো যদি কামড় দেয় তাহলে এই জীবাণুটা নাম হলো উসেরিয়া ব্যানকপটি এটা আমাদের বডিতে প্রবেশ করবে। তাহলে এটা হলো বাই বাইট ভেক্টর অর ইনসেক্ট। তারপরে বলবো কি বাই সেক্সুয়াল কন্টাক্ট। সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে আসবে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এরা তোমার জেনিটাল ট্র্যাক্টে থাকে। এটা ইনফেক্টিভ হলো ট্রপোজাইট। এটা তোমার সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে এটা ছড়ায়। তারপরে হলো তোমার হলো প্লাসেন্টা ক্রস করে সেটাকে বলো ট্রান্সপ্লাসেন্টাল অথবা আরেকটা বলতে পারি ভার্টিক্যাল ট্রান্সমিশন। যেমন টক্সোপ্লাজমা গন্ডি, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কিন্তু তোমার মেইনলি কিন্তু তোমার যে ইনসেক্ট বাইটের মাধ্যমে হয়। আবার তোমার ওই যে যদি মা যদি গর্ভবতী মা সেটা ইনফেক্টেড হয় তাহলে কিন্তু প্লাজমোডিয়াম এটা ওই যে প্লাজমা ক্রস করে কিন্তু তার আহ, যে ইউটারাসের যে অনাগত ভবিষ্যৎ আছে তাকে ইনফেক্ট করবে, চাইল্ডকে ফিটাসকে ইনফেক্ট করবে। আবার টক্সোপ্লাজমা গন্ডি এটা কিন্তু তোমার হলো মেইনলি ক্যাটের মধ্যে থাকে, বিড়ালের মধ্যে থাকে। ঠিক আছে? এখন বিড়াল থেকে আমরা তো বিড়াল অনেকে পোষে তাই তো? এখন বিড়াল পোষা ভালো আছে খারাপ আছে, একটা এনজয় করার জন্য অনেকে করে, কিন্তু খারাপ দিকটা হলো কি এই বিড়ালে থাকে টক্সোপ্লাজমা। এখন এটা যদি ওই যে আমি টাচ করতেছি ওইখান থেকে বিড়ালের ইনফেক্টেড হয় তাহলে এই জীবাণুটা আমাদের বডিতে প্রবেশ করে। ঠিক আছে? এবং এটার সিমটম অনেক আছে। একটা হলো মানুষের যদি শরীরে যায় তাহলে সে প্লাসেন্টা ক্রস করে এবং সে করে কিন্তু রিপিটেড অ্যাবর্শন করে, কিন্তু খুব খারাপ দিকে দেখে না। টক্সোপ্লাজমা গন্ডি অ্যাবর্শন করে। তখন তোমার যে টক্সোপ্লাজমা গন্ডি যখন পড়াবো তখন জানবা, গাইনিতে যখন জানবা তখন তো ইনভ্যালিডলি এটা জানতেই হবে। এটা তার ব্লাড ট্রান্সমিশন এটার মাধ্যমে কোনটা অর্গান যায়? প্লাজমোডিয়াম মেলার জীবাণু। কেউ ইনফেক্টেড পারসন তার হয়তো মনে করো তখন ওর সিমটম দেখা যায়নি, সে যদি তোমার ব্লাড যদি ডোনেট করে তাহলে যে নিল রেসিপিয়েন্ট তার কিন্তু ম্যালেরিয়া হবে। তারপর হলো অটো ইনফেকশন। অটো ইনফেকশন মানে নিজে নিজেই ইনফেকশন হচ্ছে, অন্য কোনো ভেক্টর লাগতেছে না, কিছুই লাগবে না। এটা কি few intestinal parasites may be transmitted to the same person by contaminated hand, এটাকে বলা হয় external auto infection, or by reverse peristalsis, এটাকে বলা হয় internal auto infection, যেমন ইন্টারভিয়াস ভার্মিকুলারিস এবং স্ট্রাঙ্গুলারিস স্টাফারিস। যেমন ইন্টারভিয়াস ভার্মিকুলারিস এটা তোমার ইন্টেস্টাইনে থাকে, লার্জ ইন্টেস্টাইন থাকে। ঠিক আছে? এটা করে কি এটা তোমার ইন্টেস্টাইনে থাকে কিন্তু তোমার ডিম কিন্তু এগ লে ডাউন কিন্তু ইন্টেস্টাইনে করে না। এগ কিন্তু ইন্টেস্টাইনে করে না। এটা করে কি রাত্রে যখন হয়তো কেউ আক্রান্ত ব্যক্তি ঘুমাচ্ছে ওই সময় তারা অ্যানাসে চলে আসবে। ঠিক আছে? অ্যানাসে বাইরে তোমার পেরিয়ানাল রিজন আসে সেইখানে তারা তোমার করবে, তোমার ডিম পারবে। ঠিক আছে? এখন ওই ডিমটা যখন পারলো ওখানে ডেভেলপমেন্ট হলো এবং যখন সে ডিম পারতেছে তখন সেখানে কি হবে যে সে নড়াচড়া করতেছে তখন ইচিং হবে, চুলকাবে। তখন তখন এই ঘুমন্ত লোকটা হবে কি তখন সে হাত দিয়ে টাচ করবে তো চুলকাবে, তখন সে হাত দিয়ে ইনফেক্টেড হয়ে গেল। ঠিক আছে? ইনফেক্ট হলে সে কিন্তু সে যদি আবার হাত ঠিক মতো পরিষ্কার না করে সে যদি খাবার খায়, হ্যাঁ, তাহলে কিন্তু ইনফেকশন হচ্ছে। ওটাকে বলবো
এক্সটার্নাল অটো ইনফেকশন। আবার কিছু কিছু জায়গা আবার আবার হয় কি, তোমার যে প্যারালাইজার ডিম পারলো, ওই ডিমটাই ওখান থেকে আ তোমার লার্ভা হলো। লার্ভা আবার তোমার অ্যানাসের মাধ্যমে তোমার আবার ইনস্ট্যান্স চলে গেল। ওটাকে বলো ইন্টারনাল অটো ইনফেকশন। তোমার এক্সাম হলো ইন্টারভাল ভার্মিকুলারিস এবং স্ট্রাঙ্গুলারিস স্টারকোয়ালিস। এই হলো ৭ টা সোর্স অফ ইনফেকশন। এখন এখানে আসো দেখো, এটা আবারও আমরা তাহলে পড়ি। তাহলে সোর্স অফ ইনফেকশন অ্যান্ড পোর্টাল অফ এন্ট্রি, ওটাকে আমরা আরেকটা বলতে পারি মোড অফ ট্রান্সমিশন অফ প্যারাসাইটিক ইনফেকশন। তাহলে প্যারাসাইটিক ইনফেকশন ট্রান্সমিশন কিভাবে হয়? ট্রান্সমিশন বলতে ওই যে ইনফেক্টিভ স্টেজটা আমাদের বডিতে কিভাবে প্রবেশ করতেছে ওইটা বোঝাচ্ছে ইনফেক্টিভ স্টেজটা। তাহলে আমরা হেডলাইন ভাগ করলাম হচ্ছে ৭ টা। একটা অরোফিক্যাল রুট, তারপরে স্কিন পেনিট্রেশন, স্কিন অর মিউকাস পেনিট্রেশন, তারপরে সেক্সুয়াল কন্টাক্ট, তারপরে তোমার হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন, তারপরে আর কি বললাম, তোমার ভেক্টর বা ইনসেক্টের মাধ্যমে বাইট করতেছে, তার মাধ্যমে আসতেছে, তারপরে অটো ইনফেকশন বললাম, এই কয়েকটা। এখন অরোফিক্যাল রুটে কোনটা কোন আসতেছে? অরোফিক্যাল রুটে যেমন হলো সিস্ট অথবা এগ খাইলে হচ্ছে। সিস্ট খাইলে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিকা, এগ খাইলে হচ্ছে অ্যাসকেসলম্বিকয়েড। আর সিস্ট বললাম কি, যে মানুষ পায়খানা যেখানে সেখানে করতেছে, কেউ হয়তো ডিসেন্ট্রি ডিসেন্ট্রি আছে, সে হয়তো মনে করো যেমন পায়খানা করলো, সেখান থেকে ওই সিস্টটা যদি তোমার এক সবজি খেতে করলো, ওই সবজিটা আমরা যদি খাই তাহলে আমরা ইনফেক্টেড হতে পারি। বা ওয়াটারের সঙ্গে মিশ্রিত হলো, সেই ওয়াটার যদি আমরা খাই তাহলে সেটা আমরা ইনফেক্টেড হলাম। আর এগ যেটা বললাম ওই একই ভাবে বললাম, যে পায়খানা করতেছে একটা অ্যাসিড লম্বিকয়েড, সেটা আবার যে শাকসবজিকে কন্টামিনেট করলো, তাহলে আমরা ওইভাবে ইনফেক্ট হতে পারি। তারপরে যে মাংস খেলে হচ্ছে ফ্রেশ অফ ইন্টারভেট। ইন্টারভেটর ফ্রেশ মাংস খেলে হচ্ছে কোনটা? যেমন হলো গরু খেলে কারা কারা হচ্ছে, গরুর মধ্যে তোমার আছে কি টিনা ছাড়াটা, ওটার থাকে ইনফেক্টিভ স্টেজ আমার সিস্ট ভোভাইস। এটা যদি খাওয়া হয় তাহলে আমরা আক্রান্ত হব। এটা হলো তোমার টেপওয়ার্ম। তারপরে শুকর যারা খায়, তারা যদি তাদের মধ্যে থাকে টিনাস ফালিয়াম, ওটার ইনফেক্টিভ ফর্মটার নাম হলো সিস্টেস সেলুলোজি। ওইটা খাইলে, ওর মাংসটা খাইলে তাহলে আমরা হচ্ছি ইনফেক্টেড। তারপর মাছ খাইলে হচ্ছে, মাছ খাইলে কোনটা, মাছের মধ্যে কোন থাকে ডাইফেলোবোটাম ল্যাটাম, ওটার লার্ভার ফর্মটার নাম হলো প্লিওসার্কয়েড প্লিওসার্কয়েড লার্ভা। এটা যদি আমরা খাই তাহলে আমরা ইনফেক্টেড হতে পারি মাংস। তারপর ক্রেপ, কাঁকড়া আর ক্রেফিশ জাতীয়, ওগুলো যদি খাই তাহলে ওটা ওটা আমরা ইনফেক্ট হলো প্যারাগনি মাছ, অয়েস্টার মানে, প্যারাগনি মাছ অয়েস্টার মানে। তারপরে ইন্টারমিডিয়েট হোস্ট এবং প্যারাসাইট একসঙ্গে দুটাকে আমরা খাইবো পানির সঙ্গে, তাহলে হতে পারে। যেমন সাইক্লোসকে ইনফেক্টেড করলো কি ট্রাকোনপ্লাস মেডিনেসিস। এখন ওই সাইক্লোসকে যদি আমরা খাই তাহলে আমরা ইনফেক্ট হচ্ছি, পানির সঙ্গে খাচ্ছি তাহলে ইনফেক্ট হচ্ছে, তাই তো? তাহলে ইন্টারমিডিয়েট হোস্ট এবং প্যারাসাইট একসঙ্গে আমরা খাচ্ছি। আচ্ছা, তারপরে জলজ প্রাণী অ্যাকোয়াটিক প্লান্ট খাইলে হচ্ছে, যেমন তোমার ওই ফ্যাসিলোলাপসে বসকি, যেমন তোমার যে সিঙ্গুর খাইলে হচ্ছে। তারপরে তোমার যে শাপলা ফুল অনেক খায়, তারপরে জলজ শাকসবজি খায়, এগুলো এগুলো আমরা খাচ্ছি, ঠিকমতো সিদ্ধ না করে খাচ্ছি, বা তাহলে আমাদের আমরা ইনফেক্ট হচ্ছি। তারপরে এই হলো তোমার হলো অরোফিক্যাল রুট। স্কিন পেট্রেশনের মাধ্যমে কি হচ্ছে, যেমন আমি উদাহরণ দিলাম অ্যাঙ্কাইলোসিস, নাম আরেকটা হলো কি হুকওয়ার্ম। এটা এটা আমাদের ইন্টেস্টাইন থাকতেছে। এখন যদি মনে করো কেউ যেখানে সেখানে পায়খানা করলো, সেখানে ওই একটা গিয়ে সেখান থেকে হবে লার্ভা। ওই লার্ভাটা যদি আমরা খালি পায়ে সেখান থেকে হাঁটতেছি তাহলে কি হবে, ওই যেখানে সে টাচ করলো সেখান থেকে সে পা দেশে পায়ের স্কিন পেনিট্রেশন করে সে আমাদের বডিতে প্রবেশ করবে। তারপর হলো সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা জাপানিয়াম। এগুলো করবে কি, আমরা হয়তো পুকুরে গোসল করতেছি, সেখানে ধরো এই অর্গানিজম গুলো আছে, তাহলে স্কিনের মাধ্যমে সে স্কিন পেনিট্রেট করে আমাদের বডিতে প্রবেশ করতেছে। তাহলে এই হলো স্কিন পেনিট্রেশন আর মিউকাস পেনিট্রেশন। তারপর হলো বাই ভাইট অফ ভেক্টর। ভেক্টরের মাধ্যমে, যেমন ফিমেল অ্যানোফিলিস মস্কুটো, ওটা যদি কামড় দেয় ইনফেক্টেড, তাহলে আমরা ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছি। অর্গানিজম কি আছে? প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া জীবাণু। আর সিসি ফ্লাই যদি কামড় দেয় তাহলে সেটা হয় ট্রিপানোসোমা।
ট্রিপানোসোমা অর্গানিজম, ট্রিপানোসোমা ব্রুসি, ট্রিপানোসোমা ফুজি এগুলো হয়। তারপরে স্যান্ডফ্লাই বা বেলে মাছি যদি কামড় দেয়, তাহলে সেখান থেকে হচ্ছে আমরা লিশম্যানিয়াসিস বা লিশম্যানিয়া অর্গানিজম আসতেছে, ওটাকে বলো কালাজ্বর হয় তাহলে তখন। তারপরে এলিফ্যান্টিস হচ্ছে কার মাধ্যমে? কিউলিয়াস মসকুইটো, ওটা যদি কামড় দেয়, জীবাণু আসলো কোনটা? উসেরেরিয়া। উসেরিয়া অনেক জীবাণু আছে, উসেরিয়া ব্যানকপ্টি, বুজিয়া মালয় অনেক আছে। এগুলো তখন আমাদের বডিতে প্রবেশ করতেছে। প্লাজমোডিয়াম, ট্রিপানোসোমা, লিশম্যানিয়া এবং উসেরিয়া। তারপর হলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আসতেছে হলো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, প্রবোজের ফর্মটা এটা প্রবেশ করতেছে। প্লাসেন্টা ক্রস করতেছে কোনটা? প্লাসেন্টা কন্ডি এবং প্লাজমোডিয়াম। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ওই যে প্লাজমোডিয়াম এটা আসতেছে। আর অটো ইনফেকশন বললাম, ইন্টারভেল ভার্মিকুলাস এবং স্ট্রাঙ্গুলারিস স্টাফিলারিস। তো এগুলো কিন্তু বানান অনেক জায়গায় ভুল আছে, ডবল জি হয়ে গেছে, একটা জি হবে। এটা আবার কি হবে কি, আমাদের বডিতে থাকতেছে, বিশেষ করে ইন্টারভেল ভার্মিকুলারি বডিতে থাকে। এটা কি করবে? ইন্টেস্টাইনে ডিমগেট, তারা এগ লে ডাউন করবে, ডিম পারবে না, পারে করবে কি, তাতে ডিমটা পারবে তোমার পেরিয়ানাল স্কিনে পারবে। এখন রাতে যখন ডিম পারতেছে, যখন সে নড়াচড়া করতেছে, তখন আমাদের চুলকাবে, ইচিং হবে। ইচিং হলে যদি আমরা সেখানে আমরা হাত দিয়ে টাচ করি, চুলকাই, তাহলে হাত কন্টামিনেট হচ্ছে। ওই কন্টামিনেট হাত যদি আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না করে খাবার ঠিকমতো খাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা ইনফেক্ট হতে পারি। অথবা আরেকভাবে ইনফেক্ট হতে পারি, পেরিয়ানাল রিজিয়নে, ওখানে এগ লে ডাউন করলো, ওখান থেকে তোমার লার্ভা ফর্ম হলো, লার্ভাটা আবার কি, আবার ব্যাক ব্যাক করে সে আবার সে অ্যানাল দিয়ে সে চলে যাচ্ছে, আবার ইন্টেস্টাইন চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অটো ইনফেকশন, নিজে নিজে ইনফেকশন করতেছে, ওখানে কোনো ভেক্টর লাগতেছে না, এটা বলা হচ্ছে অটো ইনফেকশন। তাহলে এই হলো সোর্স অফ ইনফেকশন এটা। তারপরে আরেকটা বলবো, এটা পরে শেষ করবো। ল্যাব ডায়াগনোসিস অফ প্যারাসাইট ডিজিজ জেনারেল স্কিম, মোটামুটি হেডলাইন গুলো এটা আমি জানি। দুটা হেডলাইন, একটা হলো ডাইরেক্ট মেথড, আরেকটা হলো ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড কাকে বলবো? হয় উই ডাইরেক্টলি সি দ্য প্যারাসাইট, আমরা যখন মাইক্রোস্কোপে দেখতে পারি বা খালি চোখে দেখতে পারবো, খালি চোখে বা মাইক্রোস্কোপে দেখি আমরা, যেটা ডাইরেক্টলি আমরা দেখি, ঠিক আছে, ওটাকে বলবো ডাইরেক্ট মেথড। আর ইনডাইরেক্ট মেথড কাকে বলবো? ওই প্যারাসাইট আমাদের বডিতে প্রবেশ করলে আমাদের ইমিউনোলজিক্যাল কিছু চেঞ্জ হবে, তখন আমরা সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখবো, ঠিক আছে, ওটার মাধ্যমে করতে পারি। ওখানে কিন্তু আমরা ডাইরেক্ট প্যারাসাইট দেখতেছি, তার এগেইনস্টে যে চেঞ্জ হচ্ছে, যেমন কিছু সেলুলার চেঞ্জ হয়, যেমন তোমার হলো এটা পরে আসতেছে। ডাইরেক্ট যেমন এটা বলে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড মধ্যে একটা ডাইরেক্ট আমরা খালি চোখে দেখতে পারি কোনটা? অ্যানকাইলোস্টা রেডুলারি ইনস্টল, অ্যানকাইলোস্টা অথবা অ্যাসকেরিস লম্ব্রিকয়েড। অ্যাসকেরিস লম্ব্রিকয়েড কি অনেক বড়, কিন্তু প্রায় তোমার হলো 25 10 অনেক বড় আর কি, এটা দেখা যাবে। তুমি ডিভিজিট করতেছো, তখন তোমার স্টিলের সঙ্গে তোমার পাস হচ্ছে, যার ওটা আমরা ডাইরেক্টলি দেখতে পারি। আর আর কিছু কিছু যে ওর এগ যেটা ডিম পাচ্ছে বা লার্ভাল ফর্ম আছে, এগুলো আমরা ডাইরেক্টলি খালি চোখে দেখতে পারবো না, এগুলো করবো কি, মাইক্রোস্কোপে এক্সামিন করবো, করে আমরা দেখবো। এবং তখন আমরা স্পেসিফিক নেবো কি, ব্লাড নিতে পারি, তারপর তোমার হলো স্টুল নিতে পারি, ঠিক আছে, ইউরিন নিতে পারি এবং স্পুটাম নিতে পারি, স্যাম্পল নিতে পারি। এখন ব্লাড নিয়ে আমরা কি দেখবো? ব্লাড নিয়ে দেখবো অলরেডি তোমার যে ভেক্টর যেগুলো কামড় দিল না, এগুলো সাধারণত তোমার ব্লাডে থাকে। যেমন ব্লাডে আমরা দেখবো কি, ব্লাড এক্সামিন করে এগুলো করবো কি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো আমরা, পেরিফেরাল পিবিএফ বলে, পেরিফেরাল পেরিফেরাল ব্লাড নিয়ে আমরা এক্সামিন করবো, মাইক্রোস্কোপে দেখবো, দেখে কোন কোন অর্গানিজম পাবো। ম্যালেরিয়া, ইন কেস অফ ম্যালেরিয়া, দি প্যারাসাইট ফাউন্ড ইনসাইড দ্য আরবিসি, ম্যালেরিয়া জীবাণু কিন্তু আরবিসি কে ওরা ইনফেকশন করবে। আমার যেমন এইচআইভি, আমরা গতকালকে বললাম, এইচআইভি কাকে ইনফেকশন করে? কোন সেলকে? The helper T cell. হেলপার টি সেল।
আর ম্যালেরিয়া ইনফেকশন করবে তোমার হলো আরবিসি কে। ঠিক আছে? কালাজ্বরের ক্ষেত্রে লিশমিয়া মানে ইনফেকশন করবে তোমার মনোসাইট এবং ম্যাক্রোফেজ। ঠিক আছে? এটা পাওয়া যাবে মনোসাইট এবং ম্যাক্রোফেজের মধ্যে পাওয়া যাবে। এসব বোন ম্যারো নেই। বোন ম্যারো নিয়ে বোন ম্যারো যে ম্যাক্রোফেজ পাওয়া যায় সেখানে আমরা দেখি লিশমিয়া ডোনোভানি। তারপরে তোমার এই যে টিম্পানোসোমা যেটা বললাম, ওটা যে আমরা বলবো আপনার সিলফিক সিকনেস অ্যান্ড স্যাক্রেটিস এগুলো করে। এখানে আমরা পাবো টিপো মাস্টিকস পাবো। এটা থাকে তোমার প্লাজমার মধ্যে থাকে। তারপর আমরা বললাম যে ফাইলেরিয়াসিস, এই এলিফ্যান্টিয়াসিস, এগুলোর মধ্যে তোমার ওর ইনফেক্টিভ ফর্ম যেটা সেটার নাম হলো মাইক্রোফাইলেরি, খুবই ছোট। এটা পাওয়া যাবে তোমার প্লাজমাতে পাওয়া যাবে। ঠিক আছে? এই হলো 4টা অর্গানিজম, খেয়াল রাখবা। ব্যানের ক্ষেত্রে বেলের প্যারাসাইট ইনফেকশন করতে আরবিসি দেখে আমরা ডায়াগনোস করবো। কালো জ্বরের ক্ষেত্রে লিশমিয়া ডোনোভানি যে একটা ফর্ম আছে, এটা করবে ইনফেকশন মনোসাইট ম্যাক্রোফেজ। তারপরে যে আফ্রিকান স্লিপিং সিকনেস এবং স্যাকাইটিস, এখানে তোমার অর্গানিজম কি টিপোমাস্টিকট বা তোমার ট্রিপানোসোমা যেটা বললাম, এটা তোমার ট্রিপানোসোমা পাওয়া যাবে তোমার প্লাজমার মধ্যে পাওয়া যাবে। আর ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস, এগুলো যে অর্গানিজম তার ইনফেক্টিভ ফর্ম হলো মাইক্রোফাইলেরি, এটা পাওয়া যাবে হলো প্লাজমাতে পাওয়া যাবে। আচ্ছা, স্টুল, তারপর আমরা স্টুল আমরা এক্সামিন করবো। স্টুল এক্সামিন করলে আমরা পারবো ওভা পাইতে পারি, মানে ডেম কমন ওভা, এগ, আমরা এগ সাধারণত বলি না, ওভা বলে, কমন ওভা ভাউনিন স্টুল, এগ পাবো। তারপরে সিস্ট পাইতে পারি, অ্যাডাল্ট ওয়ার্ম পাইতে পারি এবং লার্ভাল ফর্ম পাইতে পারি। তাহলে প্যারাসাইটিক কতটা স্টেজ দেখো, একটা অ্যাডাল্ট স্টেজ পাচ্ছি, তারপরে ওটা সিস্ট আকারও থাকতে পারে, লার্ভাল ফর্মে থাকতে পারে এবং তোমার ওভা বা এগ আকারও পাইতে পারি। এগ আমরা স্টুল কি কি পাই, যেমন হেলমিনস যেগুলো আছে তাদের এগুলো আমরা পাই। এই হেলমিনস গুলোকে আমরা ভাগ করবো 2 ভাগে। একটা হলো বাইল স্টেইন আর একটা নন বাইল স্টেইন। বাইল স্টেইন হলো তোমার হলো বাইল ইয়েলোইশ কালার। হ্যাঁ, বাইলের কালার হলো ইয়েলো। ঠিক আছে? ওই জন্য নাম আসলো বাইল স্টেইন, ইয়েলোইশ কালার হবে। এটা খেয়াল রাখবো, এটিটি, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, ট্রাইসিস ট্রাইসুডা। ট্রাইসিস 2 ভাগ হয়ে গেছে, ট্রাইসিস ট্রাইসুডা, তারপর টিনা স্যারাটা এবং টিনিয়া সালিয়াম। তাহলে কি এ টি টি টি, এ একটা আর 3টা টি, ট্রিপল টি, তাই তো? মনে রাখবো এটাই। অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস এবং হলো ট্রাইসিস ট্রাইসুডা, টিনিয়া স্যারাটা এবং টিনিয়া সালিয়াম। ঠিক আছে? আর নন মাইলস্টোন ওই বাদ বাকি অন্য যে যতগুলা তোমার হেলমেন্ট আছে সবগুলো হলো নন মাইলস্টোন। যেমন হলো অ্যাঙ্কাইলাস মার্টিনালি, নিকেটর আমেরিকানাস, হাইমানলেক্সিস নানা, ফেসোলেক্সিস বস্কি, ফেসোলা বস্কি, এগুলো। তাহলে কমন সূত্র এটা জানবো, তাহলে তোমাদের খেয়াল থাকবে। স্টোন, স্টোনের মধ্যে সিস্ট পাওয়া যাবে কোনটা, যেমন যে ইনসোমা হিস্টোরিকা, যে তোমার যে ডিসেন্ট্রি করে ওটা পাচ্ছি। আবার রিসেন্টলি আরেকটা করে জিয়াডিয়া, জিয়াডাও তোমার ইন্টেস্টাইনে থাকে, এটার আমরা পাই হলো স্টোলের করে সিস্ট পাবো আমরা, 2টা ইন্টারমেস্টুলাটিকা এবং জিয়াডা ইন্টেস্টাইনাস। অ্যাডাল্ট আমরা পাইতে পারি এর মধ্যে, যেমন ইন্টারবিয়াস, এই যে ইন্টারবিয়াস, ইন্টারবিয়াস ভার্মিপ্রাইস আমরা বললাম যেটা, হুকওয়ার্ম, এগুলো কিন্তু অ্যাডাল্ট আমার এগুলো ছোট, এগুলো স্টুল আমরা দেখতে পারবো। ঠিক আছে? আবার স্টুলের মধ্যে আমরা ওই অ্যাডাল্ট আমরা সম্পূর্ণ দেখতে পারবো না, তার সেগমেন্ট দেখতে পারবো। যেমন এই টিনা স্যারাটা, টিনা সালিয়াম, এগুলো কি অনেক বড় হয়, বুঝছো? অনেক বড়। এগুলো হয় কি গোটা অর্গানিজম বাইরে আসতে পারে না, এগুলো সেগমেন্ট সেপারেট হয়, সেগমেন্ট তোমার স্টুল দ্বারা বাইর হয়। ওই সেগমেন্টটা দেখে আমরা ডায়াগনোস করতে পারবো। তারপরে হলো লার্ভার ফাউন্ড ইন স্ট্যাঙ্গুলারিস, লার্ভা পাবো, তারপর স্ট্যাঙ্গুলারিস স্ট্যাকুলারিস, এখানে আমরা পাবো লার্ভা। ইউরিন এক্সামিন করলে আমরা পাবো হলো, এখানে আমরা পাবো যেমন হলো ভেসিক্যাল সিস্টোসোমাইসিস, টার্মিনাল স্প্রিং এগ অফ সিস্টোসোমা হেমাটোবিয়াম আর ফাউন্ড।
এই সিস্টোসোমা হেমাটোবিয়াম এটা থাকে তোমার হলো যে আমাদের ইউরিনারি ব্লাডার এর তোমার এই ভেনাস প্লেক্সাস, ভেসিকেল ভেনাস প্লেক্সাস এইখানে থাকে এবং এইখানে তারা কি করে ডিম পারে এখানে এবং ডিমটা তোমার হলো স্পাইকি। হুম, স্পাইকি ওইটা আমরা ইউরিনে আসে তখন ওইটা আমরা দেখবো। তারপরে হলো উসেরের ব্যানকোপ্টি, এটা করে তোমার এলিফ্যান্টাইটিস, তাই তো? উসেরের ব্যানকোপ্টি এটা যদি হয় কারো তখন মাধ্যমে কাইল পাস হয়, কাইল ইউরিয়া মানে লিম পাস হয়, সাদাটে হয়ে যায়। ঠিক আছে? ওই সময় ওই ইউরিন দিয়ে পাস হবে মাইক্রোফাইলেরই, তবে খুব রেয়ারলি পাওয়া যাবে, ভেরি ভেরি রেয়ারলি এগুলো পাইতে পারি। স্পুটাম যদি আমরা এক্সামিন করি তাহলে স্পুটাম এক্সামিন করলে এই সমস্ত অর্গান পাবো, যেমন হলো প্যারাগনাস ওয়েস্টার মানে এটার এক পাবো। তারপরে তোমার এই যে ইন্টারহিস্টোলিকা এটা কি করে, আমরা তো একটা পাচ্ছি তোমার হলো স্টুল এক্সামিন করে আমরা কি পাচ্ছি ওখানে সিস্ট পাচ্ছি, তাই তো? তো এরা আবার করে কি লিভারে যখন যায়, লিভারে তখন তোমার করে হলো লিভার অ্যাবসেস করে এবং অনেক সময় লিভার অ্যাবসেস তোমার বাস্ট হয় উপরের দিকে চলে যায়, লাংসে করে গেল, তখন ওই যে অ্যামিক অ্যাবসেস তৈরি করে, সেটা এক্সামিন করে স্পুটাম এক্সামিন করলে আমরা পাইতে পারি এটা। তারপরে হাইড্রেটিস সিস্ট, যদি অনেক সময় হাইড্রেটিস সিস্ট কুকুর থেকে মনে করো এখানোকয়াস গ্রানুলোসাস কুকুরের হয়, ওখান থেকে যদি আমাদের মানুষ যদি ইনফেক্টেড হয় তাহলে করলো কি হাইড্রেটিস সিস্ট। হাইড্রেটিস সিস্ট আমাদের বডির যে কোনো জায়গায় হতে পারে, লাংসে হতে পারে, যে কোনো ব্রেনে হতে পারে, লিভারে হতে পারে, স্প্লিন হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। লাংসে যদি হয় তাহলে তখন আমরা স্পুটাম যদি এক্সামিন করি তাহলে সেক্ষেত্রে আমরা হাইড্রেটিস সিস্ট পাইতে পারি। আর বায়োপসি আমরা অনেক সময় করতে পারি। স্প্লিন স্প্লিন পাংচার, স্প্লিন থেকে ওয়াডুনিল দিয়ে স্প্লিন থেকে আমরা যদি সেখান থেকে মেটাল নিয়ে দেখবো, সেটা কালারে দেখতে পারি। স্প্লিন, বোন ম্যারো, লিভার এগুলোতে আমরা করি। বোন ম্যারো এক্সামিন করলেও আমরা কালো জ্বর, মেইনলি বোন ম্যারো আমরা অ্যাসপিরেট করে নিই, নিলে কালো জ্বর ডায়াগনোস করি। এগুলো আমি আর বলতেছি না, এগুলো দেখে নিও, এগুলো দেখে নিও, এগুলো আমরা অতটা পড়াই না, তোমরা জাস্ট খালি একটু জানো খালি। হ্যাঁ, এখন হলো ডাইরেক্ট এভিডেন্স, এখন হলো ইনডাইরেক্ট এভিডেন্স। ইনডাইরেক্ট এভিডেন্স কি, যে অর্গানের বডিতে প্রবেশ করলে বডিতে কিছু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা ব্লাডে চেঞ্জ হতে পারে বা কিছু হলো সেলেও কিছু চেঞ্জ হতে পারে। ঠিক আছে? এগুলো এই জন্য বলা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। আমরা ডাইরেক্টলি প্যারাসাইটকে দেখতেছি না। ডাইরেক্ট এক্সাম্পল কি বললাম, সেখানে ডাইরেক্ট প্যারাসাইটের সেটা অ্যানালিস্টিস হতে পারে, তার এগ হতে পারে, লার্ভা হতে পারে, সিস্ট হতে পারে, তাই তো? আর ইনডাইরেক্ট হতে পারে কি তার চেঞ্জ আছে, যেমন ব্লাডের সাইটোলজি চেঞ্জ হবে। এখানে কি হয়, যেমন হেলমিনথিক ইনফেকশন যদি হয় তাহলে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়, তখন আমরা বলি ইওসিনোফিলিয়া, তাই তো? কালারে যদি হয় তাহলে আমরা সাধারণত লিউকোপেনিয়া হয়, টোটাল কাউন্ট অফ কমে যায় এবং লিম্ফোসাইট কাউন্টটা বেড়ে যায় কালারে। তারপরে তোমার হলো অ্যামিবিক লিভার অ্যাবসেস, এখানে হয় নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। তোমরা একটা জিনিস জানবা, প্যারাসাইটিক ইনফেকশনে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে তোমার নিউট্রোফিল বেড়ে যায়, আর প্যারাসাইটিক ইনফেকশনে সাধারণত নিউট্রোফিল বাড়ে না, নর্মাল থাকে। কিন্তু একটাই এক্সাম্পল তোমার জানবা, সেটা হলো অ্যামিবিক লিভার অ্যাবসেস, এইখানে তোমার হবে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, টোটাল কাউন্ট বেড়ে যাবে এবং ডিভাইশন কাউন্টের মধ্যে নিউট্রোফিল বেড়ে যায়। ঠিক আছে? এইটা বাড়ে। আর ভাইরাল ইনফেকশনে কি হয়, লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়। ঠিক আছে? ভাইরাল ইনফেকশনে। আর অ্যানিমিয়া হয় অনেক সময়, অ্যানিমিয়া যেমন হুকওয়ার্ম ইনফেকশন। হুকওয়ার্ম, ওটার আরেকটা নাম কি অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি, এবং ম্যালেরিয়া। এই অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি কি করে, আমাদের বডিতে যখন আমাদের ইনফেকশন থাকে সেখানে আমাদের খাবার তো খাচ্ছি, পাশাপাশি ওরা আমাদের কামড় দেয়, কামড় দিয়ে ওই রক্তগুলো আমাদের খেয়ে ফেলে। ঠিক আছে? রক্তগুলো খেয়ে ফেলে, পাশাপাশি যেখানে কামড় দিল সেখান থেকে ব্লিডিং হতে থাকে, যার ফলে আলটিমেটলি অ্যানিমিয়া হয়। ওখানে হয় আয়রন ড্যামেজ অ্যানিমিয়া। আমরা যখন হুকওয়ার্ম পড়বো তখন আমরা একটু জানবো। ম্যালেরিয়া হলেও সেখানে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় ম্যালেরিয়ার ক্ষেত্রে। এই হলো অ্যানিমিয়া।
তারপরে কিছু চেঞ্জ হবে, বায়োকেমিক্যাল চেঞ্জ হয় কিছু কিছু ডিজিজে। যেমন তোমার কালো জ্বর, তারপর আফ্রিকান ট্রিপানোসোমাইসিস এবং সিস্টোসোমাইসিস। এখানে কি হয় যে গামা গ্লোবুলিন এইটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। ওটাকে বলবো হাইপার গামা গ্লোবুলিন অ্যানিমিয়া। এটা দেখলে কালো জ্বর যদি হয় তাহলে হাইপার যে গামা গ্লোবুলিন আমরা দেখবো কিভাবে? ওটা আমরা দেখি অ্যালডিহাইড টেস্টের মাধ্যমে করি। ওটা আরেক নাম ফর্মালডিহাইড টেস্ট। অ্যালডিহাইড টেস্ট আগে করা হইতো, এখন সাধারণত আমরা আর করিই না এটা। এখন এগুলো আর মানে ফিল্ড লেভেলেও এখনো করা হয় না। আগে করা হতো, তবে জানে রাখো এটা। আমরা এখন পরীক্ষা ধরি আসে অ্যালডিহাইড টেস্ট। যখন আমরা কালো জ্বর পড়াবো তখন এটা আমরা জানবো অ্যালডিহাইড টেস্টটা। তাহলে এটা হলো। তারপরে কিছু হলো সেরোলজিক টেস্ট। সেখানে কি হবে? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দেখবো। অ্যান্টিজেনের মধ্যে অ্যান্টিজেন টেস্ট কোন কোন মেথডে করবো? একটা ইনডাইরেক্ট হিমোগ্লোবিন টেস্ট, তারপর এলাইজা। এলাইজার নাম কি? এনজাইম লিঙ্ক ইমিউনোসার্ভেন্ট অ্যাসে। আর রিয়া, রেডিও ইমিউনো অ্যাসে। তারপরে আইসিটি, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। এখন সাধারণত তোমার এই যে এলাইজা এবং আইসিটি এই দুইটা খুব পপুলার মেথড। এই দুইটা পপুলার মেথড, এই দুটা ইনভ্যারিবলি করা হয়। তাহলে এই ৪ টা মেথডের মাধ্যমে অ্যান্টিজেন দেখবো। এবং অ্যান্টিজেন আমরা এলাইজা এবং এলাইজা দ্বারা আমরা অ্যান্টিজেন দেখতে পারি এবং অ্যান্টিবডি দেখতে পারি। অ্যান্টিবডি এখন দেখো কমপ্লিমেন্টিফিকেশন টেস্ট করা হয়। কোন কোন ক্ষেত্রে? কালো জ্বর, ফাইলেরিয়াসিস, হার্টের ডিজিজ, প্যাগের ডিজিজ এবং সিস্টোসোমাইসিস। তবে কমপ্লিমেন্টিফিকেশন টেস্ট এখন সাধারণত করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে এখনো করা হয়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে করা হয়। আইসিটি, ডিআরবি, আইডিসার, এগুলোতে করা হচ্ছে। বাইরে আর এগুলো আর করা হয় না। এগুলো এখন উঠে যাওয়ার পথে এখন। তবে নাম তোমরা জানো। কারাগারে করা হয় তোমার অনেকগুলো টেস্ট আছে, যেমন আইসিটি, এলাইজা, এগুলো আছে। পাশাপাশি আরেকটা আছে কনফার্মেশন টেস্ট, সেটা হলো ড্যাট, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এগুলো। তারপরে সিস্টোসোমাইসিস হলে আমরা করি ইমিউনোফ্লোরোসেন্স টেস্ট। তারপরে এছাড়া আছে কি এলাইজা এবং রেডিও ইমিউনোঅ্যাসে। এই হলো তোমার হলো। আর তারপরে মলিকুলার মেথডে করব পিসিআর, আরটিপিসিআর। পিসিআর এর অর্থ কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আরটিপিসিআর কি? রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তারপর ডিএনএ প্রোবের মাধ্যমে করতে পারি। ঠিক আছে? তারপরে আরেক করতে পারি কি? ইন্ট্রাডার্মাল বা স্কিন টেস্ট করতে পারি। যেমন হেরিডিটারি ডিজিজ হলে ক্যাসনেস টেস্ট করি। এগুলো সাধারণত এখন এগুলো উঠে গেছে, এখন সাধারণত করা হয় না। তারপরে নামগুলো জানো। সিস্টোসোমাইসিস হলে করি ফেয়ারলেস টেস্ট। এখন এগুলো করা হয় না। নামগুলো জেনে রাখো। তাহলে এখানে দেখো আহ তাহলে আমরা টেস্ট করলাম কি? ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড, তাই তো? ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা ডাইরেক্টলি প্যারাসাইটকে দেখবো। সেটা অ্যাডাল্ট স্টেজ হতে পারে, লার্ভাল স্টেজ হতে পারে, এগ হতে পারে, সিস্ট হতে পারে। আর ইনডাইরেক্ট মেথড কি? আমরা ওই যে প্যারাসাইট দিয়ে বডিতে প্রবেশ করলে তার এগেইনস্টে যে চেঞ্জ হচ্ছে আমার সেলে, সেটা ইমিউনোলজিক্যাল চেঞ্জ হতে পারে, মানে দ্যাট মিন্স অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করে চেঞ্জ হতে পারে, তারপর সেলুলার চেঞ্জ হতে পারে। এগুলো দেখবো। ঠিক আছে? এগুলো করতে পারি। এখন তাহলে তোমার যে স্কিমের মধ্যে তোমার এই যে এইটা পড়ে নেবা ভালো করে। এগুলো সাধারণত তোমার হেডলাইন গুলো জানবা। এই ব্লাড এক্সামিন গুলো কি কি পাওয়া যাবে, এটা ভালো করে মুখস্থ অবশ্যই রাখবা। ব্লাড এক্সামিন করলে ম্যালেরিয়া কাকে ইনফেকশন করছে, আরবিসি করতেছে, এগুলো অবশ্য এখন তোমার অতটা ওই আপাতত জানো পড়ো খালি। যখন আমরা ইন্ডিভিজুয়াল অর্গানিজম করাবো তখন তোমাদের এগুলো একদম ইজি হয়ে যাবে। আজকে হয়তো মনে হচ্ছে যে প্যারাসাইট মানে খুব কঠিন সাবজেক্ট, আসলে কিচ্ছু কঠিন না। শেষ করতে দাও তখন তোমার বলবা যে একদম সোজা হয় না। ঠিক আছে? নামগুলো একটু কিছু কিছু অর্গানিজমের নাম আছে যেগুলো কঠিন, পড়তে পড়তে তোমার নামগুলো এমনি তোমার মেমোরাইজ হয়ে যাবে। তো এখন এই ম্যালেরিয়া করে আরবিসি কে ইনফেক্ট করে দিতেছে, কালাজার করতেছে মনোসাইট ম্যাক্রোফেজ, আর এই ট্রিপানোসোমা করতেছে পাওয়া যাবে প্লাজমাতে পাওয়া যাবে। আর ফাইলেরিয়া যদি হয় বা এলিফ্যান্টিয়া যদি হয় তাহলে মাইক্রোফাইলেরিয়া পাওয়া যাবে প্লাজমাতে।
এটা পড়বা। আর স্টুল এক্সামিন করলে এটাও স্টুলটা এটা করতে হবে। স্টুল এক্সামিন করলে আমরা সিস্ট পাইতে পারি, ওভা পাইতে পারি, লার্ভা পাইতে পারি, অ্যাডাল্ট স্টেজও পাইতে পারি। যেমন ওভা, ওভা খেয়াল রাখবো কোনটা হেলমেন্থিক ইনফেকশনের যে ওভা আমরা পাই কমনলি, এটাকে ভাগ করবো আমরা বাইলিস্টিন এবং নন বাইলিস্টিন। বাইলিস্টিন আমরা খেয়াল রাখবো কি এটিটি, এ আর ৩টা টি, অ্যাসকেরিস লম্বিকয়েড, তারপর হলো টাসিরা, টিনাসালিয়াম, এটিটি। আর নন বাইলিস্টিন বাকি যেগুলো হেলমেন্থ হয় সেগুলো আমরা এগুলো স্টুল এক্সামিন করে পাবো। সিস্ট পাবো কোনটা অ্যান্টিভাস্কুলারিকা জিয়াটিস। আর অ্যারালডম তো বললাম, এগুলো আর বলতে যাচ্ছি না। তাহলে এগুলো ভালো করে খেয়াল রাখবা। ইউরিন এগুলো সাধারণত এমনি কাটা আমরা খালি খেয়াল রাখো, মানে পরও খালি, এগুলো আর বলতেছি না। আরেকটা আমরা আজকে পড়ি, অলরেডি পড়ছি আমরা খানিকটা। এই হোয়াট আর দ্য প্যারাসাইট ফাউন্ড ইন ব্লাড। অলরেডি মনে রাখবে কি হবে, যেগুলো তোমার যে মস্কিটো বা মাসিক বা যে স্কিন তোমার কি ভেক্টর বন যেগুলো, সেগুলো তোমার সাধারণত তোমার হলো এই যে ব্লাডে পাওয়া যাবে। ভেক্টর বন যেমন ম্যালেরিয়া, অলরেডি আমরা জানছি ম্যালেরিয়া কি করে, প্লাজমোডিয়াম স্পেসিস। হ্যাঁ, প্লাজমোডিয়াম স্পেসিস এটা পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, আর বেশি করতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা ম্যালেরিয়া ডিজ করে। তারপরে লিশম্যান রোনোমানি, এটা ডিজ করে কালা জ্বর, তাই তো। এর ইনফেক্টিভ ফর্ম কি বললো, পরে আসতেছি। লিশম্যান রোনোমানি, লিশম্যানিয়া, এটা পাওয়া যাবে। এটা কিউলেক্স মস্কিটো করে। তারপর ট্রিপানোসোমা বললাম কি, ট্রিপানোসোমা 2 ধরনের আছে, ট্রিপানোসোমা প্রোসি এবং ট্রিপানোসোমা ক্রুজি। ট্রিপানোসোমা প্রোসি তোমার ডিজ করে স্লিপিং সিকনেস, ওটা আরেকটা নাম হলো আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস। আফ্রিকাতে এগুলো হয়, বেশি হয়, এই জন্য আফ্রিকা এই নামই হলো আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস। আর স্লিপিং সিকনেস এটাও এটা হয়, আরেকটা নাম। কেন হয় এগুলো আমরা যখন পড়বো তখন জানবো। আচ্ছা, ট্রিপানোসোমা ক্রুজি এটা করে হলো স্যাগারিটিস। তারপরে উসেরিরা ব্যানকপ্টি, এটা করে তোমার ফাইলেরিয়াসিস বা এলিফেন্টাইসিস, তাই তো। ব্রুজিয়া মালয়, এটাও করে তোমার ফাইলেরিয়াসিস। এই কয়েকটা জীবাণু অর্গানিজম পাবো ব্লাডে। এটা অবশ্যই খেয়াল রাখবা, ভাইবা বা রিটার্ন যেটা হয় পাবো। এখন এই যে প্যারাসাইট, কোন কোন প্যারাসাইট অ্যানিমিয়া করে, এতক্ষণ অনেকগুলো প্যারাসাইট আমরা বললাম। তার মধ্যে প্যারাসাইট তোমার হলো আচ্ছা, এটা আমরা আজকে পড়বো না, কালকে আমরা পড়বো। এখন প্রথমটা একটু দেখাই কোনটা কোনটা তোমরা পড়বা, খেয়াল রাখো ভালো করে। প্যারাসাইট ডেফিনিশন তো অবশ্যই ভালো করে পড়বা। হোস্টের এগুলো যেগুলো পড়াইলাম, ওই ল্যাব ডায়াগনোসিস হয়তো কিছু কিছু বাদ দিতে পারো, কিন্তু বাদ বাকিগুলো সবই তোমাকে মানে ভালোভাবে জানতে হবে। প্যারাসাইট কি, হোস্ট কি, প্যারাসাইট ক্লাসিফিকেশন, হোস্টের ক্লাসিফিকেশন অবশ্যই ভালো করে পড়বা। তারপরে তোমার হোস্ট আর প্যারাসাইটের যে রিলেশনশিপ 3টা আছে, সিম্বায়োসিস, কমেন্সালিজম, প্যারাসাইটিজম, ভালো করে পড়বা এবং এক্সাম্পল সহ রিটেন ভাইবা যেটাই হোক না কেন আসবে। তারপরে ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট, এটা তোমাদের ভাইবা রিটেন সবগুলোতেই বলা হয়। ক্লাসিফিকেশন আমরা 2 ভাগে ভাগ করতে, একটা হলো হ্যাবিটেট, মানে থাকে কখন, কোথায় থাকে তার উপর ভিত্তি করে। আরেকটা করতেছি ওই প্যারাসাইটের স্ট্রাকচার অনুযায়ী ভাগ করতেছি, প্রোটোজোয়া, মেটাজোয়া। ঠিক আছে, এগুলো পড়বা। তারপরে তোমার হলো হোস্টের ক্লাস এবং ডেফিনিট হোস্ট, তার ইন্টারমিডিয়েট হোস্ট এবং প্যারাটনিক হোস্ট অবশ্যই ভালো করে পড়বা। এবং ইনভাইবলি ভাইবারে ধরা হবে রিটার্ন তো আসেই। তাহলে ডেফিনিট কাকে বললাম, যেখানে অ্যাডাল্ট থাকবে অথবা সেক্সুয়াল স্টেজ পার করে, সেটাকে বলবো ডেফিনিটিভ হোস্ট। মেজরিটি ইনফেকশনের ক্ষেত্রে তোমার মানে হলো ডেফিনিটিভ হোস্ট। আর ইন্টারমিডিয়েট হোস্ট কোনটা, যেখানে শুধু লার্ভাল স্টেজ থাকতেছে অথবা অ্যাসেক্সুয়াল স্টেজটা পার করতেছে, সেটাকে বলছে ইন্টারমিডিয়েট হোস্ট। মানুষ দুইটা ক্ষেত্রে সাধারণত তোমার ইন্টারমিডিয়েট হোস্ট, যেমন হলো ম্যালেরিয়া এবং হাইড্রোসিস, কমন ফর্মুলা জানো। বাদ বাকি সব ক্ষেত্রে তোমার হলো ডেফিনিটিভ হোস্ট। আর প্যারাটাইনিক হোস্ট কি, এটা শুধু ক্যারি করে, শুধু ক্যারি করে, ট্রান্সপোর্ট করে। সেখানে অর্গানিজম সে করলো কি, সে যেমন হাউস ফ্লাই, এটা কিভাবে স্টুলে বসলো, স্টুল থেকে সেই অর্গানিজম নিল কি ইন্ট্রাভাইসিলোটিকা, সে নিয়ে আবার যদি খাবার মধ্যে আমাদের বসলো, সেই খাবার যদি আমরা খাই, উন্মুক্ত খাবার যদি খাই, তাহলে আমাদের অ্যামিবাইসিস হবে বা অ্যামিক ডিসেন্ট হবে। ঠিক আছে,
তাহলে হাউস ফ্লাইটা হলো প্যারাটেনিকোস এবং সেখানে কি অর্গানিজম কোনো ফার্দার ডেভেলপমেন্ট হবে না, শুধু অর্গানিজম সে ট্রান্সপোর্ট করবে, এটা প্যারাটেনিকোস। তা ভেক্টর কাকে বলবো? ভেক্টর বলতে তোমার ইনসেক্ট বা আর্থ্রোপড বা ওই যে লিভিং সেটাকে বলতেছি, কামড় দেয় বাইটের মাধ্যমে যেগুলো, সেগুলো ভেক্টর। আর ক্যারিয়ার কি? ক্যারিয়ার সেটা মানুষ হতে পারে, ভাই ভেক্টর যে কেউ হতে পারে, যে শুধু ক্যারি করবে অর্গানিজম, তারপর সিমটম, অর্গানিজম থাকবে কিন্তু সিমটম থাকবে না, ঠিক আছে, সে তাকে বলবো ক্যারিয়ার। তাহলে এগুলো তার সোর্স অফ ইনফেকশন একবারে কি বলবো যে মানে ভাইবা রিটেন এগুলো এগুলো অবশ্যই ভালো করে পড়বা এবং কতটা রুট বললাম এগুলো ভালো করে পড়িও। এবং ল্যাব ডায়াগনোসিস আমি যে কথা বললাম যে এই যে ব্লাডে কি কি তোমার ব্লাড এক্সামিন করলে কি কি পাবো এই নামগুলো পড়বা, তারপরে এই স্টুল এক্সামিন করলে কি কি পাবো সবগুলো আমি বললাম, একটু ভালো করে পড়বা। আর অন্যগুলো খালি নাম জানো, আমরা যখন ইন্ডিভিজুয়াল অর্গানিজম পড়াবো তখন অবশ্যই আমরা সবগুলোই জানবো। আর এখন থেকে একটু দেখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য সবগুলোই একটু একটু দেখে রাখি। তাহলে আগামী তোমার হলো শনিবারে নিব হলো কি বাকি অংশ নেব, আর নেব হলো তোমার হলো ইয়েটা নেব ওই যে ইন্টারভিউহিস্টোলাটিকা, ইন্টারভিউহিস্টোলাটিকা নেব, ঠিক আছে? জি স্যার। তাহলে কি খুব স্যার কঠিন মনে হলো নাকি? না স্যার, সহজ আছে স্যার, পড়লেই স্যার পরে হয়তো আগে পড়ছো কিন্তু ওই যে স্যার যারা- কালকে কি তাহলে ক্লাস হবে না নাকি? হ্যাঁ হ্যালো, কালকে তো শুক্রবার। স্যার কালকে তো না, শনিবারে। শনিবারে তো কালকে ক্লাস করবা কি বলো? স্যার একদিন ছুটি নেন স্যার আপনি স্যার। আচ্ছা ছুটি না, আমার তো ছুটি নাই। আমি তো শুক্রবারে আমি কি তুমি জানো না আমরা কি ছুটি পাই? আমরা শুক্রবারে তো আমরা ল্যাবে ঠিক কাজ করি, আমাদের কোনো ছুটি নেই। আমার শুক্র শনি ঈদ কি পূজা কি কোনো ছুটি আমাদের নাই, গভর্নমেন্ট আমাদের ছুটি ব্যান করে দিয়েছে, বুঝছো? জি স্যার। অন্য স্যার সব আমাদের ডিপার্টমেন্ট অন্য সব ডিপার্টমেন্ট মানে ছুটি করা আছে, বাড়িতে থাকতেছে, কিন্তু আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমরা মানে এখন মানুষের পর্যায়ে আমরা নাই, এখন আমরা কি বলবো রোবট আমরা হয়ে গেছি, এখন আর মানুষ নেই, আমরা জাস্ট লাইক এ রোবট, ঠিক আছে? যাই হোক আমরা কাজ করতেছি, মানুষ সেবায়, এটাই আমাদের স্যার। বড় পাওয়া। হ্যাঁ, বিনিময়ে স্যার government আমাদের থেকে- করোনা টেস্ট স্যার, মানে আজকে তো স্যার অনেকেই নেজা সব দিচ্ছে স্যার, আমরা কি হ্যাঁ স্যার? কন্টেস্ট তোমার অলরেডি দিয়ে দাও সবাই, করে জি নাও। স্যার, শনিবারে স্যার বাকিরা দিয়ে দিবে স্যার। কালকেও আমরা নেবো, ঠিক আছে, কালকেও নেবো, দিয়ে নাও, জি স্যার। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার।